স্রোত আর সময় থেমে থাকে না, সময় চলে নিজের গতিতে। সূর্যের আলো পড়ল টেবিলে থাকা হাতঘড়ির উপর। দূরে গাড়ির শব্দ ভেসে আসছে। জন মানব ছুটছে তার নিজ গন্তব্যে। নতুন সকাল যেন মানুষকে নতুন একটা সুযোগ দেয় জীবন সুন্দর করার। 1 মাস কেমন দেখতে দেখতে চলে গেল। মামি বাড়ি থেকে বের করে দেওয়ার পর বান্ধবীর হোস্টেলে এসে উঠেছে মেঘা। মেঘার বাবা মেঘার মাকে খুনের দায়ে জেলে আছে, 5 বছর হয়েছে। বেসরকারি ব্যাংকে কর্মরত ছিলেন মেঘার বাবা। আনন্দ আর সুখের সংসারে ছিল। মেঘার বয়স তখন 15 বছর। হঠাৎ স্কুল থেকে এসে দেখে রক্তে ভেসে গেছে সারা বাড়ি। পুলিশ এসে গ্রেফতার করছে মেঘার বাবাকে। মেঘার বাবা চিৎকার করে বলছিল, আমি খুন করি নাই, আমাকে বিশ্বাস করো। মেঘার মামা মামি তখন বিশ্বাস করেনি। পুলিশ মেঘার বাবাকে ধরে নিয়ে গেল। মেঘার মায়ের দাফনের কাজ সম্পন্ন করা হলো। মেঘা তখন সর্বশ্রান্ত হয়ে গেছে। 15 বছর বয়সী কিশোরী মেঘার জীবন পাল্টে গেল এক দুঃস্বপ্নের মতো, সত্যি ঘটনায়। হঠাৎ আফরিনের ডাকে ধ্যান ভাঙে মেঘার। আফরিন বলল, কি রে, জানালার কাছে দাঁড়িয়ে কি ভাবছিস? কিছু না। তুই বললেই হলো কিছু না, নিশ্চয়ই পুরনো কথা ভাবছিস। জীবনটা তো এমন না হলেও পারতো রে আফরিন। কি করবি বল, ভাগ্য এমন ছিল তাই হয়েছে। আল্লাহ হয়তো এত কষ্টের পর সুখ দিবে তোকে। আমার জীবনটা অন্ধকারে ছেয়ে গেছে। দেখবি আল্লাহ এমন কাউকে তোর জীবনে পাঠাবে যে তোর জীবনের সব অন্ধকার দূর করে দিবে। এখন তাড়াতাড়ি রেডি হয়ে আয়, আমি নিচে অপেক্ষা করছি। রিকশায় বসে আছে আফরিন আর মেঘা। রাস্তায় জ্যামে আটকে পড়ছে সব গাড়ি। চারদিকে ধুলা আর শব্দ বিরক্তি করে তুলছে পরিবেশটা। আফরিন বলল, প্রতিদিনের এমনই বিরক্ত আমার ভালো লাগে না মেঘা। কিছু করার নেই, সবার মতো বসে অপেক্ষা কর। মেঘা, তুই এখন কি করবি বললি না তো? বাবার সাথে দেখা করতে হবে। বাবাকে দেখতে আমি আর মামা জেলে যেতাম, এখন একাই পারবো। আমিও যেতে চাই তোর সাথে। আমার বিশ্বাস হয় না আঙ্কেল এমন কাজ করতে পারে। আমিও বিশ্বাস করি না আমার বাবা আমার মাকে খুন করেছে। এটা কিভাবে সম্ভব? তোর মামি তোকে বাড়ি থেকে বের করিয়ে দিয়েছে। তোর কাছে কিছু টাকাও ছিল, তা দিয়ে 1 মাস চলে গেল। এখন কি করবে? ভাবছি টিউশনি করাবো, এটা দিয়েই চলতে হবে। এটাই ভালো হবে। গাড়ির জ্যাম কমতে শুরু করলো। রিকশা আবারও ছুটলো তার নিজ গন্তব্যে। 20 মিনিটের পথ পেরিয়ে গাড়ি থামলো কলেজ গেটে। গাড়ি থেকে নেমে ভাড়া মিটিয়ে কলেজে প্রবেশ করলো দুজনে। বিপ্লব স্যারের ক্লাসটা আজও মিস হয়েছে। স্যার খুব কঠিন মানুষ, পড়ালেখার বিষয়ে কোনো ছাড় নেই তার কাছে। বিপ্লব স্যার মানুষটা খারাপ না, ছাত্রছাত্রীদের সঙ্গে ভালো ব্যবহার করেন। পড়া একবার না বুঝলে নিজের ব্যক্তিগত সময় নষ্ট করে পড়া বুঝিয়ে দিবেন। বিপ্লব স্যার সবসময় একটা কথা বলেন, ধনীর কাছে টাকা পয়সা আর গরিবের কাছে শিক্ষা। কলেজের গাছে নিচে বসে মেঘার বিপ্লব স্যারের বলা কথাটা মনে পড়ল। স্যার ঠিক বলেছেন। আজ পড়ালেখা জানি বলে টিউশন করে নিজের খরচের কথা ভাবছি, না হলে কি করতাম। আফরিন মেঘাকে ধাক্কা দিয়ে বলল, কি রে, মাঝে মাঝে তুই কোথায় হারিয়ে যাস? আরে না, একটা কথা ভাবছি। কি কথা? বিলম্ব স্যার একটা কথা সব সময় বলে, মনে আছে? কি কথা বলে? ধনীর আছে টাকা পয়সা আর গরিবের আছে শিক্ষা। স্যার খুব মজার একজন মানুষ, এমন যত্ন করে করান। ক্লাসটা তো মিস করলাম, ঋতুর কাছ থেকে পড়া নিতে হবে। ক্লাস টাইম তো প্রায় শেষ, পরের ক্লাস নেই। এখানে বসে থাকি, ঋতু তো জানে ক্লাস মিস হলে তুই আমি এখানে বসে থাকি। এই মেঘা, চা খাবি? এই রোদে চা খাবো না। তাহলে চল বাদাম খাই। আমি এখানে বসে আছি, তুই নিয়ে আয়। আফরিন ব্যাগ থেকে টাকা নিয়ে বাদামওয়ালার দিকে এগিয়ে গেল। বাড়ি চিৎকার করে মাথায় উঠিয়ে ফেলেছে অরণ্য। অবনী আবারও পরীক্ষায় ফেল করেছে। অবনী দাঁড়িয়ে আছে অরণ্যের সামনে। অবনী জানে এখন প্রচুর বকা খেতে হবে। আগের পরীক্ষায় অবনী 4টায় ফেল করেছে, আর তাই অরণ্যে অবনীর জন্য ভালো কোচিংয়ের ব্যবস্থা করে সেখানে ভর্তি করেছিল, যাতে এবার পরীক্ষায় ভালো রেজাল্ট করে। কিন্তু এবারও রেজাল্টের একই অবস্থা। অরণ্য বলল, অবনী, কি সমস্যা তোমার? বাবা, আমি মন দিয়ে পড়ালেখা করি, কিন্তু এমন কেন হয় জানি না। কি করলে তোমার রেজাল্ট পরিবর্তন হবে? বাবা, আমি... চুপ করো, তোমায় অবহেলায় রেজাল্টের এমন অবস্থা। বাবা, আমি এরপর থেকে মন দিয়ে পড়াবো। আমি তোমার জন্য বাসায় নতুন শিক্ষক বা শিক্ষিকার
ব্যবস্থা করছি। এবার নিজের রুমে যাও। অবনী নিজের রুমের দিকে পা বাড়ালো। অরণ্য সোফায় বসতেই অরণ্যের মা আনোয়ারা বেগম এসে বললেন, অরণ্য, বাবা তুই অন্যের মেয়েটিকে নিয়ে এমন করছিস, এটা আমার পছন্দ না। আমি বলছি তুই ওকে বাইরে রেখে পড়া বা অন্য কোনো ব্যবস্থা কর। দেখো মা, অবনী আমার দায়িত্ব, আর এই দায়িত্ব আমি এভাবে ফেলে দিতে পারি না। অন্যের মেয়েকে মানুষ করে তোর কি হবে? নিজের কথা একবারও ভাবছিস? তোর জীবনে তো কাউকে দরকার। তোর বিয়ে শাদীর কথা একবার ভাব, তোর গোটা জীবনের কি হবে? আমি আমাকে নিয়ে ভাবি না, অবনী আমার কাছে সব। আর তুমি বারবার অবনীকে অন্যের মেয়ে বলবে না। অবনী আমার মেয়ে, এটা অবনীর পরিচয়। আনোয়ারা বেগমকে কোনো কথা বলতে না দিয়ে অফিসে ফাইল নিয়ে বাসার থেকে বেরিয়ে পড়ল অরণ্য। মায়ের এমন কথার মুখে সবসময় পড়তে হয়, এটা নতুন কিছু না। একজন 30 বছরের যুবকের একজন 17 বছরের কন্যা সন্তান আছে, ব্যাপারটা হাস্যকর মনে হবার বিষয়। দুপুরের রোদের তাপটা অসহ্যকর লাগছে মেঘার কাছে। আফরিন কলেজে শেষে পড়াতে গিয়েছে। আফরিনের হোস্টেলে ফিরতে বিকাল হবে। রাস্তার এক পাশ থেকে হেঁটে চলেছে মেঘা। একটা টিউশনি জোগাড় করতে হবে, নিজের খরচ চালাতে হবে, বাবার সাথে দেখা করতে হবে। কথাগুলো ভাবতে ভাবতে এক পাশ থেকে হেঁটে চলেছে মেঘা। হঠাৎ পেছন থেকে কিছুর ধাক্কায় নিচে পড়ে যায়। চারপাশ অন্ধকার হতে শুরু করে। ধীরে ধীরে চোখ বন্ধ হয়ে যায় মেঘার। রাত 8টা। বসার রুমে বসে টিভি দেখছে অবনী। আনোয়ারা বেগম পাশে বসে বারবার ছেলেকে কল করছে। এতটা দেরি করে বাসায় আসার ছেলে অরণ্য না? কোনো বিপদ আপদ হলো নাকি? অবনীর দিকে একবার তাকালো। মেয়েটির মনোযোগ টিভির দিকে। বাবা বলে ডাকা মানুষের প্রতি যেন কোনো টান নেই। আনোয়ারা বেগম মনে মনে অবনীকে নানা রকম কথা বলছে। নিজের বাবা মাকে খেয়েছে, এবার আমার ছেলেকে খাবে অলক্ষণে মেয়ে একটা। চারপাশে অন্ধকার। জেলখানার ছোট ঘরে বসে মুড়ি খাচ্ছে আকবর হাসান। মেঘার কথা খুব মনে পড়ছে। অনেকদিন হলো দেখা করতে আসে না। মেয়েটা কি আমাকে ভুলে গেছে? সবার মতোই মেঘারও কি মনে আছে আমি তার মাকে খুন করেছি? সেই অভিমানে কি মেয়েটি আসছে না? হাজারো কথা ভাবতে ভাবতে মুড়ি মুখে দিচ্ছে আকবর হাসান। পুরনো স্মৃতিতে আজ ফিরে যেতে ইচ্ছে করছে। মেঘার মাকে খুব ভালোবেসে বিয়ে করেছিল আকবর হাসান। কোনো এক বৃষ্টির দিনে ছাতি মাথায় মেঘার মাকে দেখে মুগ্ধ হয়েছিল আকবর হাসান। মেঘার মা রওশন আরাকে অনেকবার প্রেমের প্রস্তাব দিয়েছিল, কিন্তু সে রাজি হয়নি। আকবর হাসান তখন বেকার মানুষ। 2 বছর ঘুরেও রওশন আরাকে রাজি করাতে পারেন নাই। এরপর ভালো কোম্পানিতে 40,000 টাকা বেতনে চাকরি হয়ে যায়। আকবর হাসানের বাবা ছেলের চাকরির পর মেয়ে খুঁজতে শুরু করেন। চাকরির টাকা হাতে ছেলে খারাপ পথে যেতে পারে তিনি তাই ভাবতেন। বিয়ে নিয়ে বাবার মাতামাতি দেখে নিজের পছন্দের মেয়ের কথা বাবাকে বললে সেদিন বাবা প্রস্তাব নিয়ে হাজির হয় রওশনাদের বাড়ি। বাবার একমাত্র আদরের মেয়ে ছিল রওশনা। রওশনার বাবার 2 বউ ছিল। রওশনা ছিল দ্বিতীয় স্ত্রীর একমাত্র কন্যা। প্রথম স্ত্রী অনেক আগে মারা যায়। প্রথম ঘরে তাদের ছেলে ছিল রবিন। রওশনার মা এসে রবিনকে মানুষ করে। রওশনার মা ছেলে মেয়ে দুজনকে সমান চোখে দেখত। বাবার প্রস্তাবে রাজি হয়ে 1 সপ্তাহের মাথায় বিয়ে সম্পন্ন হয় আকবর আর রওশনার। বিয়ের পর বৈবাহিক জীবন খুবই ভালো কাটছিল। বিয়ের 1 বছরের মাথায় আকবরের পিতা মারা যায়। পরবর্তী বছরেই কোল আলো করে আসে মেঘা। সংসারে সুখ শান্তির অভাব ছিল না। হঠাৎ করে রওশনার বাবা অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ থাকা অবস্থায় তিনি সম্পত্তি ছেলে মেয়েকে ভাগ করে দিতে চেয়েছিলেন। ভাগও করে দিয়েছিলেন, কিন্তু রবিন এতে খুশি ছিল না। রওশনার পিতা কিছুদিনের মধ্যেই মারা যায়। ছোট শিশু বুক আগলে চলতে থাকে আকবর আর রওশনার সুখের সংসার। মেঘা ধীরে ধীরে বড় হতে থাকে। প্রাইমারি স্কুলের গণ্ডি পেরিয়ে হাই স্কুলে ভর্তি হয়। মেঘা ক্লাস 8-এ পড়ে। সকালে বাজার থেকে এসে কলিং বেল চাপ দেয় আকবর হাসান। অনেক সময় কলিং বেল দেওয়ার পরও রওশনা দরজা খুলছে না। দরজা ধাক্কা দিতে গিয়ে দেখে দরজা খোলা। ঘরে ঢুকে অবাক হন আকবর হাসান। সারা ঘর রক্তে ভেসে গেছে। বাজার ব্যাগ ফেলে ছুটে যান প্রিয়তমা স্ত্রীর কাছে। বুকের সাথে জড়িয়ে নেন, কিন্তু লাভ হয়নি। আল্লাহর ডাকে ওপারে চলে গেছেন রওশনারা। আল্লাহর ডাকে ওপারে চলে গেছে রওশনা। ঠিক তখন সময় বুঝে রবিন পুলিশ নিয়ে চলে আসে। পুলিশ যখন গ্রেফতার করে আকবর হাসানকে গাড়িতে তুলে নেয়। মেঘা তখন বাড়িতে ফিরে আসে। মায়ের মৃতদেহ আর বাবাকে পুলিশের গাড়িতে দেখে কান্নায় ভেঙে পড়ে মেঘা। একদিন জেলে রাখার পর আদালতে হাজির করা হয় আকবর হাসানকে। আদালতের রায় হয় 8 বছরের জেল।
চোখের সামনে পুরনো স্মৃতি মনে করে চোখের পানি ফেললো আকবর। আল্লাহ তার বান্দার পরীক্ষা নেন, তবে এটা কেমন পরীক্ষা? মেঘার কথা ভাবতে বুক মোচড় দিয়ে ওঠে। মেয়েটিও কি অবশেষে ভুল বুঝলো? রাতের অন্ধকার গ্রাস করছে গোটা শহরে। দূরে থাকা আলোগুলো জ্বলতে শুরু করছে। একটু একটু করে চোখ খুলছে মেঘা। চারপাশে এখন ঘোলা লাগছে, সবকিছু কেমন যেন অস্পষ্ট। চোখ খুলে উঠে বসতে চাইলে আফরিন এগিয়ে এসে ধরে ফেললো মেঘাকে। মাথা এখন ঝিমঝিম করছে মেঘার। মেঘা কোথায় আছে বুঝতে পারছে না। মেঘা বলল, আমি কোথায়? মেঘা, উঠিস না, শুয়ে থাক, তোর শরীর ঠিক নেই। মাথাটা একটু ঝিমঝিম করছে আফরিন। সঠিক সময় হাসপাতালে নিয়ে আসছে বলে বেঁচে গেছিস। হসপিটালে কেন? তোর কি কিছুই মনে নেই? রাস্তায় দিয়ে হেঁটে আসছিলাম, হঠাৎ মনে হলো কিছুর ধাক্কায় পড়ে গেলাম। চারপাশ অন্ধকার হতে শুরু করলো, তারপর কিছু মনে নেই। শোন, একটা গাড়ি এসে পিছনে থেকে ধাক্কা দেওয়ার জন্য তুই পড়ে গেছিলি। মাথায় একটু বেশি আঘাত লেগেছে। যার গাড়ি সেই তোকে হাসপাতালে নিয়ে এসেছে। তোর নাম্বার থেকে আমাকে কল করে দ্রুত হাসপাতালে আসতে বলেছে। আমি দ্রুত হাসপাতালে এসে এই অবস্থায় পাই তোকে। মেঘা মনোযোগ দিয়ে কথাগুলো শুনলো কিন্তু কিছু বলল না। আফরিন এক নাগারে বলেই চলেছে। দরজার কাছ থেকে পুরুষালী কণ্ঠ ভেসে আসে। আফরিন আর মেঘা একসাথে তাকিয়ে পড়ে। ভেতরে আসতে পারি? জি আসুন। মেঘা ভদ্রলোককে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। কালো প্যান্ট সাদা শার্ট পরা, হাতে সোনালি বেল্টের ঘড়ি। ভদ্রলোক তাকিয়ে আছে মেঘার দিকে। মেঘা মনোযোগ সহকারে দেখছে মানুষটাকে দেখতে বেশ ভালো লাগছে মেঘার, কিন্তু কেন ভালো লাগছে তা মেঘার জানা নেই। ভদ্রলোক বলে উঠলেন, আমাকে দেখা শেষ হলে কথা শুরু করা যাক। মেঘা বড় বড় চোখে কটমট করে তাকালো। দেখে ভদ্রলোক মনে হলেও লোকটা ভদ্রলোক না। অরণ্য বলল, আমি দুঃখিত যে আমার জন্য আপনার এমন অবস্থা। হঠাৎ করে গাড়িটা সাইড করতে গিয়ে আপনার গায়ে লেগে গিয়েছিল। আচ্ছা, যা হবার হয়েছে, এখন বাদ দিন, আমি সুস্থ আছি। কাল আপনাকে রিলিজ দিয়ে দিবে। আমি ডাক্তারের সাথে কথা বলছি। আর কোনো সমস্যা হলে আমার নম্বর রাখুন, কল দিবেন। কোনো প্রয়োজন নেই। আপনি কি সবসময় গম্ভীর থাকেন? আপনি আসুন। এবার সাহায্য করার জন্য ধন্যবাদ। তাড়িয়ে দিচ্ছেন কেন? আমাকে কি খারাপ মানুষ মনে হয়? আমি তো এমন কিছু বলি নাই। কিন্তু আমাকে নিয়ে নানা রকম চিন্তা করেছেন মনে মনে, আমি জানি। আমার এত সময় নেই আপনাকে নিয়ে চিন্তা করার। মিথ্যা কথা আপনি বলতে পারেন না মিস মেঘা, তাই চেষ্টা না করাই ভালো। আচ্ছা তাহলে আসি, আবার দেখা হবে। আর দেখা না হওয়া ভালো। প্রথম দেখায় যে কাণ্ড করলেন। কাণ্ড করছি ঠিক, কিন্তু ইচ্ছা করে করি নাই। আর দেখা না হবার কথা বলছেন, কে বলতে পারে এটাই দেখা হবার এক নতুন সূচনা? অরণ্য চলে গেল। মেঘা কথা চুপ করে শুনল। অরণ্য চলে যেতেই মেঘা বিছানায় শুয়ে পড়ল। মাথায় ব্যথা করছে। আফরিন মেঘার পাশে বসে ঘুমিয়ে পড়েছে। ভদ্রলোকের সাথে কি কথা হয়েছে আফরিন তার কিছু হয়তো শুনে নাই। আফরিনকে দেখছে মেঘা এক পলক তাকিয়ে। মেয়েটি না থাকলে আজ রাস্তায় থাকতে হতো। বাড়ি থেকে মামি বের করে দেওয়ার পর অসহায়ের মতোই হয়ে যায়। আপন কেউ নেই, কি হবে এখন? পরক্ষণই আফরিনকে মনে পড়ে। কল লিস্ট থেকে আফরিনের নামটা কল দিতেই উপাস থেকে ফোনটা রিসিভ করে আফরিন। হ্যালো মেঘা, বল কেমন আছিস? ভালো আছি। একটা সাহায্য লাগবে, করবি? কি করতে হবে বল। দেখা করে সামনে বলবো। বিকেলে কলেজের রাস্তা দিয়ে যে নদী পাড়ে যাওয়ার পথ, সেখানে চলে আসিস। আচ্ছা ঠিক আছে। ঘড়ির কাঁটায় রাত 7টা ছুঁই ছুঁই। আনোয়ারা বেগম ছেলের চিন্তায় অস্থির হয়ে উঠেছে। অনেকবার ছেলেকে করেছে কিন্তু ফোন বন্ধ। এটা নিয়ে বেশি চিন্তিত আনোয়ারা বেগম। কলিং বেলের শব্দে সোফা থেকে উঠে দ্রুত দরজা খুলেন আনোয়ারা বেগম। ছেলেকে সুস্থ দেখে তিনি যেন প্রাণ ফিরে পেলেন। অর্ণব ভিতরে ঢুকে সোফায় শরীরে নিয়ে বসে বলল, এক গ্লাস পানি নিয়ে আসো মা। আনোয়ারা বেগম রান্নাঘরে ছুটে গেলেন। পানি হাতে নিয়ে এসে অরণ্যের দিকে এগিয়ে দিয়ে বললেন, আজ এত দেরি হলো কেন বাবা? রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই হাসপাতালে ছিলাম। চার্জ না থাকায় ফোনও অফ হয়ে গেছিল। ছেলের মুখে অ্যাক্সিডেন্টের কথা শুনে কলিজা শুকিয়ে গেল তার ছেলের। শরীর খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে শুরু করলেন আনোয়ারা বেগম। আরে মা, কি করছো? আমার কিছু হয়নি, আমি ঠিক আছি। অ্যাক্সিডেন্ট হয়েছে ঠিক, কিন্তু আমার না, আমার গাড়ির সাথে একটা মেয়ের। একটু দেখে গাড়ি চালাতে পারিস তোর বাবা?
যদি কিছু একটা হয়ে যেত? চিন্তা করো না। অবনী কোথায়? নবাবী তো নিজের ঘরে, এত রাত হয়েছে তুই ফিরে আসলি না। আমার কত চিন্তা হচ্ছিল, কিন্তু সেই মেয়ের কোনো চিন্তাই নেই। ভাবছো আমি হয়তোবা কাজে আছি, আর আমি তো অবনীকে বলছিলাম আজ কাজ বেশি হলে আসতে দেরি হবে। এগুলো ভেবেই হয়তো। আনোয়ারা বেগম অরণ্যের কথা শেষ করার আগেই বললেন, মেয়েটি সংসারের উন্নতি হতে দিবে না। অরণ্য, তুই ওকে নিয়ে এত মাতামাতি করিস না। মা, তুমি ওকে ছোট থেকেই পছন্দ করো না, কারণ আমি তোমার অমতে নিয়ে এসেছিলাম। আর আমি অবনীর মাকে কথা দিয়েছি, অবনীকে আমি ভালো রাখবো। তাই বলে নিজের জীবন নষ্ট করে? অরণ্যের কথা বাড়ালো। মায়ের নিত্যদিনের এসব কথা শুনতে শুনতে অভ্যস্ত অরণ্য। নিজের রুমে চলে গেল অরণ্য। অবনীর মাকে দেওয়া কথা রাখতে সে সর্বোচ্চ চেষ্টা করছে, আর ভবিষ্যতেও করবে। গভীর রাতে হাসপাতালে নীরবতার এক ঘুমন্ত রাজ্য। আফরিন ঘুমিয়ে আছে পাশেই। মেঘা হাসপাতালের বিছানায় হেলান দিয়ে বসে বাইরের দিকে তাকিয়ে আছে। হাসপাতালের বাইরে ল্যাম্পপোস্ট আলো জ্বলছে। গাড়ির শব্দ রাত বাড়ার সাথে কমেছে। আকাশে আজ চাঁদ নেই, তারা দেখা যাচ্ছে। মেঘা উঠতে চেষ্টা করলেও কিন্তু মাথা নিয়ে সোজা হয়ে দাঁড়ানো সম্ভব না। নিজের সাথে যুদ্ধ করে লাভ নেই। বিছানায় নিজের শরীর এলিয়ে চোখ বন্ধ করলো মেঘা। ঘুম দরকার, তাহলে যদি একটু ঠিক হয় সবকিছু। বারান্দায় বসে আকাশের দিকে তাকিয়ে আছে অরণ্য। অবনী মেয়েটি কত তাড়াতাড়ি বড় হয়ে গেল। এই তো সেদিন মেয়েটিকে কোলে করে বাসায় নিয়ে এসেছিল। বারান্দা থেকে উঠে দাঁড়ালো অরণ্য। অবনীকে খুব দেখতে ইচ্ছা করছে। অবনীর রুমের দিকে পা বাড়ালো অরণ্য। বাড়ির সব লাইট অফ। বাড়িতে অরণ্য, অবনী, আনোয়ারা বেগম থাকেন। আনোয়ারা বেগম খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছেন। অবনী অনেক সময় রাত জেগে পড়ে, কিন্তু অবনীর পরীক্ষায় রেজাল্ট খারাপ করার ব্যাপারটা অরণ্য কিছুতেই মানতে পারছে না। অবনীর রুমটা খুব সাবধানে খুলল অরণ্য। অবনীর ঘরে নীল আলো জ্বালিয়ে রেখেছে। অবনী ঘুমানোর সময় নীল আলো জ্বালিয়ে রাখে, এটা অবনীর খুব পছন্দ। নীল আলোতে ঘরটা নাকি নীল নীল লাগে। অবনী নীল আলোর বায়নার করার সময় এমন কথাগুলো অরণ্যকে বলেছিল। অরণ্য খুব এসেছিল সেই দিন। অবনীর খাটের পাশে এগিয়ে গেল অরণ্য। মেয়েটি কি সুন্দর ঘুমিয়ে আছে। অরণ্য অবনীর মাথায় হাত বুলিয়ে দিল আর বলল, রক্তের সম্পর্ক ছাড়াও কিছু মানুষ আপন হয়। জন্ম না দিয়েই আজ আমি অবনীর পিতা। অবনীর মাথায় হাত বুলিয়ে নিজের রুমে ফিরে এলো। অবনী বড় হয়ে কি ওর মায়ের খুনিকে খুঁজবে? থাক না, কি দরকার এত সমস্যার মাঝে যাওয়ার। পরে যদি অবনীর কিছু হয়ে যায়, এসব ভেবে বুক ব্যথা শুরু হলো অরণ্যের। বিছানায় শরীর এলিয়ে ঘুমের দেশে পাড়ি জমালো অরণ্য। নতুন এক সকাল। সূর্যের তাপ নেই, কিন্তু সময় বাড়ার সাথে সূর্যের তাপ বাড়বে। মেঘা অনেকটা সুস্থ। চারপাশে গাড়ির শব্দ, সাথে পাখিদের কিচিরমিচির শব্দ কানে আসছে। পাখিগুলো এমনভাবে কেন কিচিরমিচির করছে মেঘার জানা নেই। আফরিন ডাক্তারের কাছ থেকে ওষুধগুলো বুঝে নিল। মেঘা আর আফরিন রওনা দিল হোস্টেলের উদ্দেশ্যে। সকাল 9টা। রিক্সা এসে থামলো হোস্টেলের সামনে। হোস্টেল ম্যানেজমেন্টের দায়িত্বে আছে ফরিদা বেগম। হোস্টেলের সবাই ফরিদা আপা বলে ডাকে। আফরিন আর মেঘাকে রিক্সা থেকে নামতে দেখে এগিয়ে এলেন ফরিদা আপা। মেঘা মামুনি, এখন কেমন আছো? জি আপা, ভালো আছি। আফরিন, মেঘাকে রুমে নিয়ে যাও, আমি খাবার নিয়ে আসছি। ঠিক আছে। মেঘা রুমের সামনে দাঁড়িয়ে আছে। আফরিন রুমের দরজা খুলে জানালাগুলো খুলে দিল। অন্ধকার কেটে ঘরে আলোয় ভরে গেল। মেঘা বিছানায় বসলো। আফরিন জামা কাপড় গুছিয়ে ফ্রেশ হবার জন্য ওয়াশরুমে চলে গেল। মেঘা বিছানায় বসে আছে। ফরিদা আপা দরজায় নক করতেই দরজার দিকে তাকালো মেঘা। ফরিদা আপা, আসুন। খাবার নিয়ে এসেছি, ফ্রেশ হয়ে জটপট খেয়ে নাও। সকাল সকাল এত কষ্ট করতে গেলেন কেন আপা? আরে পাগল মেয়ে, বলে কি, তোমরাই তো আমার সব। এই হোস্টেলের মেয়েরা আমার মেয়ে, তাদের ভালো খারাপ দেখা তো আমার দায়িত্ব। মেঘা কথাগুলো শুনে মৃদু হাসলো। মানুষটির সাথে রক্তের সম্পর্ক নেই, তাও কত আপন। ফরিদা আপা হোস্টেলের সব মেয়েদের নিজের মতো করে ভালোবাসেন। প্রতিদিন খোঁজ খবর নেন। সত্যি রক্ত সম্পর্ক ছাড়াও মানুষ আপন হয়। ঘড়ির কাঁটায় সকাল 10টা। অবনীকে স্কুলে দিয়ে অফিসে এসেছে অরণ্য। মেয়ের জন্য ভালো একটা শিক্ষক দরকার। দরজার শব্দে মুখ তুলে তাকালো অরণ্য। হাতে ফাইল নিয়ে দাঁড়িয়ে আছে ফরিদা বেগম। অরণ্য বলল, ভিতরে আসুন আপা। জি স্যার, কলি ম্যাডাম ফাইলটা দিতে বলল। আচ্ছা, রেখে যান। কিছু না মনে করলে একটা কথা বলবো স্যার? জি বলুন। কোনো বিষয় নিয়ে কি চিন্তায় আছেন?
আছি, কিন্তু আপনি বুঝলেন কিভাবে? আপনার টেবিলে রাখা চায়ের কাপ দেখে। ও আচ্ছা, অতিরিক্ত চিন্তায় চা খাওয়া হয়নি। আসলে মেয়ের জন্য শিক্ষক খুঁজছি তো তাই, কিন্তু শিক্ষিকা হলে সুবিধা হতো। আচ্ছা, আমার হোস্টেলে অনেক মেয়ে আছে, কেউ যদি পড়ায় আমি কথা বলে দেখব। আচ্ছা, আপনি কথা বলে আমাকে ফোন করে বলবেন। আচ্ছা স্যার, আসি। আচ্ছা, আসুন। ফরিদা বেগম চলে গেল। অরণ্য নিজের দিকে তাকালো। শার্ট ঘেমে একাকার অবস্থা। মাথার উপরে ফ্যান চলছে, কিন্তু তাও শার্ট ঘেমে গেছে, কারণটা অরণ্য বুঝতে পারছে না। অবনীর জন্য কি বেশি চিন্তা করা অরণ্য, তাই কি এমন হয়েছে? চেয়ারে শরীর লিয়ে ফ্যানের দিকে তাকালো অরণ্য। অবনী মেয়েটি বয়স তখন 3 বছর, যখন অরণ্য কোলে এই বাড়ি আসে অবনী। অবনী নামটা অরণ্য নিজে পছন্দ করে রাখে। অবনী নাম ছিল হাবিবা জাহান। অরণ্য নিজের পরিচয়ে বড় করতে মেয়েটির নাম দেয় অবনী সুলতানা। অরণ্য ভাগ্য করে যেদিন বাঁচাতে পেরেছিল অবনীকে। অরণ্য উঠে দাঁড়ালো। না, এগুলো ভাবতে চায় না। কফির মগ হাতে বারান্দায় দাঁড়িয়ে আছে মেঘা। আফরিন গভীর ঘুমে আচ্ছন্ন। মৃদু হাওয়ায় পরিবেশটা রহস্যময়। বাবার কথা খুব মনে পড়ছে। বাবার হাতে কতদিন খাবার খাওয়া হয় না। বাবা কই মাছের তরকারি খুব পছন্দ করতেন। গভীর ভাবে পুরনো চিন্তায় ফিরে গেল বেলি। সে পুরনো অতীতে ফিরে গেল মেঘা। কিছু স্মৃতি হয়তো কখনো ভোলা যায় না। মানুষের জীবন অপ্রত্যাশিত কিছু ঘটনা ঘটে, যা হয়তো সে কখনো কল্পনা করে নাই। টেবিলে অফিসের দরকারি কাগজ খুঁজছে অরণ্য। অরণ্যর বাবা মারা যাবার রুমে আসা হয় না অনেকদিন। দরকারি ফাইল খুঁজতে কালো ডায়েরি হাতে পড়লো অরণ্যের। হঠাৎ বাবার মুখে শোনা আকবর মিয়ার কথা মনে পড়লো অরণ্যের, কিন্তু সে এখন জেলে। বাবার অফিসের সবচেয়ে বিশ্বস্ত কর্মী ছিল আকবর মিয়া। আকবর মিয়ার কাছে অফিসের সব প্রয়োজনীয় কাগজপত্র থাকতো। আকবর মিয়াকে পুলিশ হ্যান্ডকাফ পরানোর পর অরণ্যর বাবা খবর পায়। অনেক চেষ্টা করেও রক্ষা করা যায়নি। হঠাৎ বাবা মারা যাওয়ার পর অরণ্যকে ব্যবসার হাল ধরতে হয়। দরকার ফাইল খুঁজতে খুঁজতে পুরাতন ডায়েরিটা হাতের কাছে পেল অরণ্য। কয়েক বছর আগে ছবিতে একজন ভদ্রমহিলা আর ছোট মেয়ের সাথে আছে আকবর মিয়া। অরণ্য আকবর মিয়াকে চেনে। বাবার সাথে প্রায় আকবর মিয়া বাড়িতে আসতেন, সেভাবে আকবর মিয়াকে চেনে অরণ্য। ছবিটা হয়তো আকবর সাহেবের স্ত্রী আর কন্যার। অরণ্য ছবিটা ভালো করে দেখলো। অনেক পুরনো ছবি, সাদা সাদা দাগ পড়ে গেছে ছবিতে। রাত গভীর, অন্ধকার গ্রাস করছে গোটা শহরে। দূরে থাকা আলোগুলো যেন তারা মনে হচ্ছে। আকাশের দিকে তাকিয়ে আছে মেঘা। নিজের জীবনে ঘটে যাওয়া ঘটনা ভাবছে মেঘা। জীবনটা তো অন্যরকম হতে পারত, কিন্তু এমন কেন হলো মেঘা আর ভাবতে পারছে না। প্রচন্ড মাথা ব্যথা করছে। রুমে এসে কফির কাপটা টেবিলে রেখে আফরিনের পাশেই শুয়ে পড়ল মেঘা। জানালা দিয়ে স্বচ্ছ নীলাভ আকাশ দেখা যাচ্ছে। হাওয়ার তালে রেশমের ন্যায় উড়ে চলেছে সেখানকার পর্দা। আহা, কি মনোরম দৃশ্য। আফরিন আর মেঘা তৈরি কলেজে বের হবার জন্য। টেবিলে খাবার সাজিয়ে রেখে ফরিদা বেগম ডাকতে এসেছেন। খিরে, তোরা না খেয়ে চলে যাচ্ছিস? দেরি হয়ে গেছে আপা, খাওয়ার সময় নাই, পরে ক্যান্টিনে খেয়ে নিব। তোদের সাথে কথা ছিল। কি বিষয়ে তাড়াতাড়ি বলো। একটা টিউশনি আছে, করবি? হ্যাঁ আপা, করাবো। ঠিকানা দিই, কথা বল। আপা, দুপুরে এসে কথা বলবো। আচ্ছা, ঠিক আছে। সকাল 10টা। বিপ্লব স্যারের ক্লাস শেষে করে ক্যান্টিনে খাবার খেতে এসেছে মেঘা। টেবিলে পরোটা আর ডিম ভাজা রাখা। আফরিন আর মেঘা কথা বলছে আর খাচ্ছে। মেঘা বলল, আফরিন, আজ চল বাবার সাথে দেখা করে আসি। কখন যাবি? বিকেলে চল। আচ্ছা, ঠিক আছে। গ্রীষ্মের তপ্ত দুপুরে খানিকটা ক্লান্ততা ভিড় করেছে ধুলাবালি ছেঁড়া শহরটায়। পাশের মেইন রোডটায় অনবরত গাড়ির হর্নে বেশ বিরক্ত হলো মেঘা। তবে চোখে মুখে বিরক্তি নেই মেঘার। এইসবে সে অভ্যস্ত কিনা, কিন্তু এই ব্যস্ত শহরটাই তার থেকে সবকিছু কেড়ে নিয়েছিল এক সময়। ট্রাফিক পুলিশের দৌড় যেন লেগেই আছে আজ রোডে। আফরিন আর মেঘা একপাশে দাঁড়িয়ে আছে। জেলখানায় যাওয়ার জন্য তৈরি দুজনে। জেলখানার গেটের সামনে দাঁড়িয়ে আছে আফরিন আর মেঘা। 8 বছরের দণ্ডে দণ্ডিত মেঘার বাবা। মেঘা মারে, আমি তো ভাবছি তুইও সবার মতোই আমাকে ভুল বুঝছিস। আমি জানি বাবা, তুমি কোনো খারাপ কাজ করতে পারো না। মেঘমা, এতদিন মনে পড়লো আমার কথা। আমি ভাবছি তুই তোর মামি আর মামার কথা বিশ্বাস করে আমাকে ভুল বুঝেছিস। বাবা, মামি আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। কি বলছিস? তাহলে তুই এখন কোথায় আছিস? আমার বান্ধবী আফরিন, ওদের হোস্টেলে উঠেছি। ওরা তোকে বাড়ি থেকে বের করে দিল কেন? আমি নাকি তাদের সংসারে আপদ হয়ে গেছি।
মারে তোর জীবনটা শেষ হয়ে গেল। তোর কত সুখে থাকার কথা, কিন্তু আজ তুই ভিখারির মতো ঘুরছিস। সুখ সবার জন্য না বাবা। মামি আর মামার এখন আমাকে দরকার নেই। মায়ের সব সম্পত্তির উত্তরাধিকারী আমি ছিলাম। মায়ের মৃত্যুর পর সমস্ত আমার নামে করা হয়। মামা মামি খুব যত্ন করতো তখন। আমি তখন এত সব বুঝতাম না। এখন যখন আমার কাছ থেকে সমস্ত সম্পত্তি নিজেদের নামে করে নিল, আমার প্রয়োজন তাদের শেষ। আমাকে ছুঁড়ে রাস্তায় ফেলে দিল। মা, কোন অপরাধের শাস্তি দিচ্ছে আল্লাহ? তোর জীবনটা নষ্ট হয়ে গেছে। বাবা তুমি চিন্তা করো না, আমি ভালো আছি। আর তুমি আমার জন্য ব্যাংকে কিছু টাকা রাখছো, আমি তাই দিয়েই চলছি। এখন একটা বা দুটো টিউশনি করাতে পারলেই হবে। তোর জন্য আমি কিছুই করতে পারলাম না রে মা। বাবা তুমি শুধু আমার জন্য দোয়া করো। আমার দোয়া সবসময় তোর সাথে আছে রে মা। আজ আসি বাবা, অন্যদিন আসবো। আকবর মেয়ের চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। মেঘা চলে গেল। আকবর চোখ মুছল। মেয়েটার এত কষ্ট কেন? কি অপরাধ করেছে মেয়েটা? আমার অন্ধকার মেয়ের জীবনে আলো করে কাউকে পাঠিয়ে দাও উপরওয়ালা। একটি বাড়ির সামনে দাঁড়িয়ে আছে মেঘা। দোতলা বাড়ির নাম প্লেটে লেখা শুভেচ্ছা কুঠির। নামটা খুব সুন্দর। ফরিদা আপার দেওয়া ঠিকানা অনুযায়ী বাড়ির সামনে দাঁড়িয়ে আছে মেঘা। বেশ বড় লোক আর ভালো মনের মানুষ। কথাটা ফরিদা আপার বেশ হাসি মুখে বলছিলেন। মেঘা কাজটি নিয়েছে কারণ বেশ ভালো অঙ্কের টাকা পাবে সে। তারপর কলিং বেল বাজালো বাসার। সাথে সাথে একজন পুরুষ দরজা খুলল। আপনি এখানে? মেঘা ফেলিয়ে তাকিয়ে আছে। সামনে দাঁড়ানো মানুষটি আর কেউ নয়, হাসপাতালে দেখা সেই ব্যক্তি। কি ব্যাপার, ধন্যবাদ দিতে এলেন বুঝি? আমি টিউশনির জন্য কথা বলতে এসেছি। ও আপনি টিচার? জি। প্রথম দিন যেভাবে বললেন আর দেখা না হওয়াই ভালো। তারপর আপনাকে দেখে তো ভয় পেয়েছি। কথাটা শুনতেই ভ্রু কুঞ্চিত করে তাকালো মেঘা। আসুন, ভেতরে আসুন। মেঘা সোফায় বসে আছে, তার ঠিক সামনে বসে আছে অরণ্য। মেঘা চারদিক তাকিয়ে দেখছে। আমার মেয়ে এবার এসএসসি পরীক্ষা দিবে। ওর নাম অবনী। অবনীকে ভালো রেজাল্ট করানোর দায়িত্ব নিতে হবে, পারবেন? কথাটি শুনে কিঞ্চিত অবাক হলো মেঘা। অরণ্যকে দেখে বোঝার উপায় নেই তার বাচ্চা আছে, তাও এত বড়। কিছু সময় চুপ করে থেকে বলল, আমি চেষ্টা করব। অরণ্য মেঘাকে নিয়ে গেল অবনীর রুমে। ছোট একটি রুমে চারদিকে টেডি রাখা। খাটের পাশে দেওয়ালে ফুল আর প্রজাপতির ছবি আঁকা। বেশ পরিপাটি রুম। অবনী কোথায় তুমি? বারান্দায় আছি, আসছি। দ্রুত এসো, তোমার নতুন টিচার এসেছে। কিছু সময় পর অবনী এলো। মেঘা পা থেকে মাথা অবধি দেখল। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম, কেমন আছো? জি ভালো, আপনি? ভালো আছি। মিস্টার অরণ্য, আমি আজ থেকে পড়ানো শুরু করতে চাই। ঠিক আছে, আপনি যখন চাইছেন আমার কোনো আপত্তি নেই। আপনি পড়ানো শুরু করুন। আমি এখন আসি, দরকার হলে ডেকে পাঠাবেন। আচ্ছা। অবনী, টেবিলে যাও, বই খাতা বের করো। তোমার ম্যাম সাথে আমার একটু কথা আছে। ওকে বাবা। মিস মেঘা, আমি অফিসে কাজে খুব ব্যস্ত থাকি, অবনীকে সময় দেওয়া হয় না। অবনীর পড়াশোনার প্রতি নজর রাখা আমার হয়ে ওঠে না। আমি চাই আপনি খুব ভালোভাবে এসব বিষয়ে লক্ষ্য রাখবেন। আশা করি আমার কথা বুঝতে পেরেছেন। জি, আমার পক্ষে যতটুকু সম্ভব আমি চেষ্টা করব। ওকে ম্যাম, পড়ান তাহলে। আর হ্যাঁ, এই গম্ভীর মুখে হাসি ফোটাতে কোনো ওষুধ থাকলে বলতে পারেন, আমি নিয়ে আসতে পারি। কি বললেন? কিছু না। আপনি একটা জাতা লোক। বসুন, কিছু ক্লিয়ার করে দিলে ভালো হয়। মেঘা কথা বাড়ালো না, রাগে গটগট করে টেবিলের পাশে রাখা চেয়ারে বসে পড়ল। অরণ্য মৃদু হাসি দিয়ে নিজের রুমের দিকে পা বাড়ালো। ঘড়ির কাঁটায় সন্ধ্যা 6টা। অবনীকে পড়ানো শেষে মেইন ডোরের দিকে যেতে সোফায় বসে থাকা অরণ্য ডাক দিলেন, মিস মেঘা। মেঘা মিনমিন করে বলল, অভদ্রলোক। মেঘা অরণ্যর নাম অভদ্র রেখেছে। মেঘা বিরক্ত নিয়ে তাকিয়ে বলল, জি বলুন। এখানে বসুন, কথা আছে। আমার তাড়া আছে, রাতের আগেই হোস্টেলে ফিরতে হবে। আমি পৌঁছে দিতে পারি যদি আপনি চান। কোনো দরকার নেই, আপনার কি বলার আছে বলুন। ছাত্রী কেমন? ছাত্রী ঠিক আছে, কিন্তু একা থাকার জন্য মনের মধ্যে অনেক ভয় আছে। ছোট থেকেই তো একা বড় হয়েছে। কেন, আপনার স্ত্রী কোথায়? আমি তো বিয়েই করি নাই। মেঘা বড় বড় চোখে তাকিয়ে আছে অরণ্যর দিকে। অরণ্য মৃদু হেসে বলল, বিয়ে ছাড়াই আমি এক বাচ্চার বাবা। অরণ্য এবার জোরে হেসে উঠল। মেঘা চুপচাপ কথা শুনছে। এভাবে তাকিয়ে কি দেখছেন? বিয়ে ছাড়া বাচ্চা থাকে এটা প্রথম শুনলাম।
এটা অনেক লম্বা কথা, আপনার সময় হবে শোনার জন্য? আপনার সময় হলে বলতে পারি। আমাকে যেতে হবে। একা যেতে পারবেন? জি পারবো, আজ আসি। মেঘা উঠে মেইন ডোর খুলে বাইরে চলে এলো। পাখিগুলো নিজের বাড়ি ফিরছে। এখন মেঘারও ফিরতে হবে। রাস্তায় থাকা ল্যাম্পপোস্টগুলো একের পর এক চলে উঠল। মেঘা একটু এগিয়ে একটা রিক্সা নিল। রিক্সা চলছে নিজের গতিতে, আর মেঘার ভাবনা জুড়ে আছে অবনী আর অরণ্য। আজ রাতের রান্না ডিম ভুনা, বেগুন ভাজা আর খিচুড়ি। ফরিদা আপা সব রান্না করে নিয়ে এসেছে। ঘড়ির কাঁটায় রাত 11টা। বাইরের পরিবেশটা খারাপ। বজ্রপাতের সাথে মৃদু হাওয়া বইছে। ফরিদা আপা খাবার দিয়ে গেলেন। মেঘা আর আফরিন খেতে বসেছে। আফরিন বলল, আজ কেমন গেল টিউশনি? ভালো। লোকটিকে আমি আগে থেকেই চিনি। কিভাবে? আমার যে ব্যক্তির গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয়েছিল তার মেয়ে অবনীকে পড়ানোর জন্য আমাকে ঠিক করা হয়েছে। ভদ্রলোকের নাম অরণ্য, কিন্তু তার মেয়ে আছে দেখে মনে হয় না। আমি প্রথমে বুঝতে পারিনি অবনী তার মেয়ে, পরে জানলাম। আহা, আমার ক্রাশের বিয়ে হয়ে গেছে। মিস্টার অরণ্য তোর ক্রাশ কবে থেকে? যেদিন থেকে সে আমাকে ফোন করেছিল। এক বাচ্চার বাবার উপর তুই ক্রাশ খেয়ে বসে থাক। ক্রাশ খেয়ে কি হবে? বউ বাচ্চা সব আছে। বাচ্চা আছে, বউ নাই। মানে আপনার ক্রাশ বিয়ে করেনি, কিন্তু তার একটা মেয়ে আছে। কি সব বলছিস? মাথা ঠিক আছে? আমার মাথা ঠিক আছে, তোর ক্রাশের মাথায় গন্ডগোল আছে। দোস্ত, বল। তুই একটু খুঁজে বের কর না রহস্য। কিসের রহস্য খুঁজবো? বউ আর বিয়ে ছাড়া বাচ্চার রহস্য। আমার এসব জানার কোনো দরকার নেই। আর আমি পড়াতে যাচ্ছি, পড়ানো শেষ হলে চলে আসব। আর তুইও এসব চিন্তা বাদ দে। আজ রাতের ঘুম গেল আমার একদমই শেষ। আজাইরা কথা বন্ধ কর তো আফরিন, আর একটা বাচ্চার বাবার কথা ভুলে খেয়ে ঘুমিয়ে পড়। তুই একটা নিরামিষ মেঘা। তুই আমিষ হলেই চলবে। প্লেট দে, রাখি আসি। ঘুম আসছে, আমি ঘুমাবো। তুই এক বাচ্চার বাবার কথা ভাব। কোথায় আমাকে সাহায্য করবি, কিন্তু তুই কোনো পাত্তাই দিচ্ছিস না। বই নিয়ে এই পৃষ্ঠা ওই পৃষ্ঠা একের পর এক উল্টিয়ে যাচ্ছে মেঘা। সামনের চেয়ারে বসে আছে অবনী। মাথা ব্যথাটা আস্তে আস্তে বেড়েই চলেছে। অতিরিক্ত গরমে ব্যথায় ঠোঁট কামড়ে সহ্য করার চেষ্টা করছে সে। এই এক জিনিসই তার জীবনটাকে অর্ধেক শেষ করে দিচ্ছে। এত ব্যথা! মাথা ব্যথা করলে চোখগুলোও ব্যথায় অস্থির হয়ে যায়। প্রকুচকে সামনে তাকিয়ে দেখে অরণ্য দাঁড়িয়ে আছে। মেঘা ঠিক হয়ে বসে গলা ঠিক করে বলল, কিছু বলবেন? আজ বিকালে একটু সময় হবে আপনার? কিন্তু আমার অনেক মাথা ব্যথা করছে। আপনাকে পড়াতে হবে না, অবনীকে বলছি ওষুধ দিতে, খেয়ে নিন। তারপর একটু শুয়ে রেস্ট নিন, মাথা ব্যথা কমলে তারপর যাবেন। মেঘা কিছু বলল না। অবনী ওষুধ আনতে গেল। মেঘা মাথায় হাত দিয়ে চেয়ারে বসে আছে। অরণ্য এগিয়ে এসে মেঘার কপালে হাত রাখতেই চমকে উঠল। মেঘা, আপনার শরীরের তো অনেক জ্বর। অরণ্য আর কথা না বাড়িয়ে মেঘাকে কোলে তুলে নিয়ে গেল। অবনীর বিছানার উপর শুয়ে দিল। মেঘা একটা দীর্ঘশ্বাস ফেলে চোখ বন্ধ করলো। অরণ্য সামনে আসলেই কেমন অদ্ভুত অনুভূতি হয় তার। বুকের ধপধপ শব্দ বহুগুণে বেড়ে যায়। এই কেমন অনুভূতির পরিচয় জানা নেই, তবু নিজেকে সামলে চোখ খুলে তাকিয়ে বলল, আমাকে একটু হোস্টেলে নামিয়ে দিয়ে আসুন। আপনি সুস্থ না হওয়া পর্যন্ত কোথাও যাবেন না মেঘা। আপনি নিজের একটু যত্ন নেন না। আজ আপনি এখানে থাকবেন, কথার অবাধ্য হবেন না, এটা আমার পছন্দ না। মেঘা এক পলক তাকালো অরণ্যের দিকে। আজ অরণ্যকে বড় অদ্ভুত লাগছে। এই অদ্ভুতের কারণ মেঘার অজানা। মাথা ভার হয়ে আসছে। আস্তে আস্তে চোখ বুঝে ফেলল সে। রাতের কালো আধারে মেঘার মাথার পাশে বসে আছে অবনী আর অরণ্য। অরণ্য ডক্টরকে ফোন করে আসতে বলল। থার্মোমিটারে জ্বর মেপে দেখে 105 ডিগ্রি। মেঘা জ্বরের ঘুরে আবল তাবল বকছে। অবনী, তোমার দাদিকে ডেকে নিয়ে এসো। আচ্ছা বাবা। অরণ্য মেঘার কপালে জলপট্টি দিচ্ছে। ঘড়ির কাঁটায় রাত 8টা। হঠাৎ মেঘার ফোনটা বেজে উঠল। অরণ্য ফোন স্ক্রিনে তাকিয়ে দেখলো আফরিন। ফোন রিসিভ করতেই ওপাশ থেকে কণ্ঠ এলো, হ্যালো মেঘা, কোথায় তুই? আমি অরণ্য বলছি। আফরিন? ও সরি, কিন্তু এটা তো মেঘার ফোন। হ্যাঁ, মেঘার খুব জ্বর উঠেছে। আমি ডক্টরকে কল করেছি। যদি তুমি পারো আমার বাসায় চলে আসো। ওকে, আমি এখনই আসছি। অরণ্যর মুখে চিন্তার ছাপ। অবনী পাশে বসে নখ কামড়াচ্ছে। হঠাৎ দরজার কলিং বেল বেজে উঠল। ডক্টর এসে অবনীর সাথে রুমে ঢুকলো। জ্বর মেপে কিছু ওষুধ লিখে দিল। রান্নাঘরে দাঁড়িয়ে আছে অরণ্য।
জীবনে দ্বিতীয়বারের মতো রান্নাঘরে ঢুকেছে সে। ঘড়ির কাঁটায় রাত 9টা। স্যুপ রান্না করছে, যা মেঘাকে খাওয়াতে হবে। কাজের মহিলা বিকালে সব কাজ শেষ করে চলে গেছে। আনোয়ারা বেগম অসুস্থ মানুষ, রান্নাঘরে আসা তার বারণ। তাছাড়া অবনীকে তিনি সহ্য করতে পারেন না। অবনী টিচারকে নিয়ে এত মাতামাতি দেখলে আরো রেগে যাবেন। আর অবনী এসব কাজ কোনোদিন করেনি, বাধ্য হয়ে অরণ্যকে রান্না করতে হচ্ছে। মেঘার প্রতি এত কেয়ার কি শুধু মানবিকতা, নাকি এর মধ্যে লুকিয়ে আছে অজানা ভালোবাসা? আফরিন বসে আছে মেঘার পাশে, আর বিছানার পাশে চেয়ারে বসে আছে অবনী। আফরিন অবনীকে প্রথমবার দেখছে। গোলগাল চেহারা, মিষ্টি ভঙ্গি অবনীর। অরণ্য স্যুপ নিয়ে রুমে ঢুকে আফরিনের দিকে তাকিয়ে বলল, এটা মেঘাকে খাইয়ে ওষুধগুলো খাইয়ে দাও। আচ্ছা ঠিক আছে। আফরিন মেঘাকে উঠে বসিয়ে দিল। মেঘার জ্বর কিছুটা কমেছে। অরণ্য জিজ্ঞেস করল, শরীর এখন কেমন আছে? জি ভালো। আজ রাত এখানে থাকবেন? না, এইভাবে আপনার বাসায় থাকা ঠিক হবে না। দেখুন মিস মেঘা, অযথা জেদ করবেন না। আপনি অসুস্থ, এই অবস্থায় আপনাকে কোথাও যেতে দিব না। মেঘা কথা বাড়ালো না। অযথা জেদ করে লাভ নেই। তবু অরণ্যর আচরণে হতবাক সে। একটা অচেনা মেয়ের প্রতি এতটা কেয়ার, তাও আবার মেয়ের টিচারের জন্য অদ্ভুত নয় কি? কেটে গেছে আরো 7 দিন। রোদ উঠেছে আকাশে। সে রোদ আবছাভাবে ছড়িয়ে পড়ছে সারা উঠোনে। সকালের এই রোদটা ভীষণ মিষ্টি। দক্ষিণ পশ্চিম পাশে একটা কৃষ্ণচূড়া গাছ ছাদের দিকে বাকিয়ে আছে। বিছানায় লাফ দিয়ে উঠে বসলো মেঘা। সাথে সাথেই ফোনটা বেজে উঠল। ফোনের স্ক্রিনে ভেসে উঠল অরণ্যর নাম। ফোনটা রিসিভ করে ঘুম ঘুম কণ্ঠে বলল, এত সকালে কেন ফোন করেছেন? আপনি কাল পড়াতে আসেনি। অবনীর সাথে আমার কাল রাতে দেখা হয়নি। কাল ফিরতে একটু রাত হয়েছে, তাই আজ সকালে অবনী বলল আপনি কাল পড়াতে আসেননি। শরীরটা বেশ খারাপ লাগছিল, তাই যাইনি। আজ একটু দ্রুত আসবেন। কেন? আমি আসতে বলছি তাই আসবেন। আপনাকে আমি দেখব। আমাকে আবার দেখার কি আছে? আপনি রূপবতী কন্যা তো, তাই দেখব। আপত্তি আছে? আর আপত্তি থাকলেও কিছু করার নেই। যদি না আসেন আমি তুলে নিয়ে আসতে পারি। আপনার অমন আচরণ আমার মোটেই পছন্দ না মিস্টার অরণ্য। আমি এমন আচরণ বন্ধ করে দিলে আপনি সবচেয়ে বেশি কষ্ট পাবেন। আপনার এমন কথায় উত্তর আমি খুঁজে পাই না। সময় হলে উত্তর দিব। সময় মতো চলে আসবেন, অপেক্ষায় থাকব। মেঘা কিছু বলার আগেই কলটা কেটে গেল। অরণ্য এমন কথার আদৌ কি কোনো মানে আছে? তিনি কি করতে চান আর কি বলতে চান সবকিছুই অস্পষ্ট। সাদা মেঘ করে চলেছে নীল আকাশের বুকে। এক দীর্ঘ শ্বাস নিল অরণ্য। আকাশের দিকে তাকিয়ে চোখ বন্ধ করে বলল, আমি তোমার মায়ায় যেভাবে আসক্ত হয়েছি, তুমি ঠিক এভাবেই আমার মায়ায় আসক্ত হবে। তখন নতুন গল্প বোনা হবে হবে অরণ্যর মেঘার নতুন এক অধ্যায়। কল লিস্ট থেকে উকিল মুন্সিকে কল করলো অরণ্য। মুন্সি একজন নামকরা উকিল। উকিলের সাথে তার আরো একটা পরিচয়, সে অরণ্যের বন্ধু। আকবর মিয়ার খোঁজটা মুন্সির কাছ থেকে অরণ্য পেয়েছে। আজ সকালে অফিসে একটা জরুরি কাজে আইনের সাহায্য কিভাবে নেওয়া যায় সে বিষয়ে শুনতে মুন্সির অফিসে চলে যায়। মুন্সি অফিসে কাগজপত্র ঘাটছিল, হঠাৎ একটা ছবি উড়ে এসে অরণ্যর সামনে পড়ে। ছবিটা উঠিয়ে দেখে অবাক হয়েছে অরণ্য। অরণ্যর প্রিয় মানুষ, তার চিরচেনা আকবর আঙ্কেল। মুন্সি, এই ছবি তুই কোথায় পেলি? আরে তুই এমন করছিস কেন? তাড়াতাড়ি বল। তুই আগে বস, এই নে পানি খা। তুই আমাকে সব খুলে বল দোস্ত। আচ্ছা ঠিক আছে, এই ভদ্রলোকের নামে কেস আছে আর সে এখন জেলে। ভদ্রলোক নিজের স্ত্রীকে খুন করেছেন। তার স্ত্রীর ভাই আর ভাবি এখানে এসেছিল। তাদের সাথে একটা মেয়ে এসেছিল। মেয়েটি ওই ভদ্রলোকের একমাত্র মেয়ে। মেয়েটির মা মারা গেছে, বাবা জেলে। এই সুবাদে মেয়ের কাছ থেকে সব সম্পত্তি আইনিভাবে লিখিয়ে নিয়েছে। অরণ্য চুপ করে সব কথা মনোযোগ সহকারে শুনল। কি কষ্টের জীবন! ফুলের বাগান যেন এক ঝড়ে ভেঙে তছনছ হয়ে গেছে। ভদ্রলোকের মেয়ের ছবি আছে তোর কাছে? আছে তো। মেয়ের বাবা মায়ের আর মামা মামির সবার ছবি আছে। আমার মেয়েটির ছবি চাইছি। আচ্ছা তুই একটু অপেক্ষা কর, আমাকে খুঁজতে দে। আচ্ছা ঠিক আছে। সকালে মিষ্টি রোদ এখন গরমের উত্তাপ ছড়িয়ে দিচ্ছে। ব্যস্ত জীবনের মানুষ ছুটে চলেছে নিজের কাছে। মেঘা দাঁড়িয়ে আছে মাসফিল জেলের গেটে। মুখমণ্ডল ঘেমে একাকার অবস্থা। কাল রাত থেকে বাবাকে ভীষণ মিস করছে মেঘা। দুনিয়ার মানুষগুলো বড্ড আজব আর ভীষণ স্বার্থপর। রং বদল করতে একটুও ভাবে না। হাজারো কথা মনের মধ্যে উকিয়ে দিল।
মেঘা জেলের প্রবেশ পথ ধরে হাঁটতে শুরু করলো। অরণ্য পায়চারি করছে ছোট রুমের মধ্যে। আকবর মিয়ার সাথে কি হয়েছিল? তার মেয়ে বা এখন কোথায় আছে? কি অবস্থায় আছে? হলুদ ফাইল হাতে মুন্সি এগিয়ে এলো। এই হলুদ ফাইলে সব তথ্য আছে। অরণ্য ফাইলটা হাতে নিল। ফাইলে প্রথমে আছে আকবর মিয়ার ছবি, পাশে তার স্ত্রীর ছবি, আর তার পাশের ছবি দেখে ধপাস করে চেয়ারে বসে পড়লো অরণ্য। মুখ থেকে একটা কথা বের হয়ে এলো। মেঘা, আপনি তবে সেই মেঘা? তবে আমি ঠিক মানুষের মায়ায় আসক্ত হয়েছি, যে মানুষটি একান্ত আমার। ফোনটা ব্যাগে রেখে মেঘা শুভেচ্ছা কুটিরের দিকে হেঁটে চলেছে। সূর্যের উত্তাপ কমে প্রকৃতি যেন হাফ ছেড়ে বাঁচল। পরিশ্রম করা মানুষগুলো জানে সূর্যের তাপ কিভাবে সহ্য করতে হয়। ঘড়ির কাঁটায় দেখাচ্ছে আজ দেরি হলো বলে। রুকুচকে বিরক্তি নিয়ে আবারও হাঁটা শুরু করে মেঘা। মাত্র বাড়ি ফিরেছে অরণ্য। সোফায় হেলান দিয়ে শুয়ে আছে। মেঘা পড়ানো শেষ করে বের হতেই লক্ষ্য করে অরণ্যকে। একটু এগিয়ে এসে জিজ্ঞাসা করে, আপনার কি শরীর খারাপ? কেন, শরীর খারাপ হলে আপনি কি ট্রিটমেন্ট করবেন? মেঘা বিরক্ত হয়ে অরণ্যের এমন কথায়। লোকটিকে ভালো করে কথা বললেও লোকটি এমন করে। বিরক্তির ছাপ নিয়ে চলে যেতে চাইল মেঘা। অরণ্য বলল, মেঘা, আপনার বাবা কোথায়? বাবার কথা জিজ্ঞেস করা মাত্রই মেঘার উজ্জ্বল মুখ ফ্যাকাশে হয়ে গেল। কি বলবে মেঘা? তার বাবা জেলে? তার মাকে খুনে দেয় তার বাবা জেলে? কি করে বলবে সে? আর এটা শুনে কেউ বলবে খুনির মেয়ের কাছে আমার মেয়ে পড়বে না। মেঘা এসব ভাবছে। অরণ্য উঠে দাঁড়ালো। মেঘার কাছে এসে কানের পাশে চুল সরিয়ে দিয়ে বলল, আপনি বড্ড নিষ্ঠুর মেঘা। মনের উপর বড্ড অত্যাচার করেছেন। সেই ছোটবেলা থেকেই আমার মনের উপর বড্ড অত্যাচার করে আসছেন। মেঘা ঠাই দাঁড়িয়ে কথাগুলো শুনল। অরণ্য কিসব বলছে কিছুই তার মাথায় ঢুকছে না। অরণ্য বলল, আকাশটার অবস্থা খারাপ, যে কোনো সময় বৃষ্টি হতে পারে। চলুন আপনাকে দিয়ে আসি। দরকার নেই, আমি যেতে পারবো। আপনি এত বেশি কেন বুঝেন মেঘা? একটু কম বুঝলে দোষ কি? দেখুন, আপনি অতিরিক্ত করছেন। অতিরিক্ত কিছু করিনি। আপনার মায়ার প্রতি আমি ভীষণভাবে আসক্ত। এটা কোনো অপরাধ না। কথাটা শোনার পর মেঘা চুপ হয়ে আছে। অরণ্য বের হয়ে গেল। অরণ্যর কথা মেঘার কানে ভাসছে। গাড়ির শব্দে মেঘার ধ্যান কেটে যায়। গেটে অরণ্য গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। মেঘা অরণ্যের পাশের সিটে বসে পড়ল। গাড়ি নিজের গতিতে সব ছেড়ে ছুটে চলেছে। মেঘা নিজের মায়ের কারোর সঙ্গে জড়াতে চায়নি। তার অন্ধকার জীবনের সঙ্গে কাউকে জড়াতে চায়নি। তবে কেন অরণ্য এমন কথা বলল? হঠাৎ মাঝ রাস্তায় গাড়ি থেমে গেল। মেঘা মাথার সামনের দিকে ঝুঁকানোর আগেই অরণ্য বুকের সাথে জড়িয়ে নিল। মেঘা উঠতে চাইছে কিন্তু পারছে না। অরণ্য বলল, নিজেকে ছাড়ানোর বৃথা চেষ্টা করবেন না মেঘা। আপনি আমার অতি আপনজন। অনেক খুঁজেছি আপনাকে। আল্লাহর কাছে চেয়েছি আপনাকে আমার কাছে পাঠিয়ে দিতে। আল্লাহ আজ আমার কথা শুনছেন। আপনাকে ঠিক আমার জীবন পাঠিয়ে দিয়েছেন। জীবনের বাকি সময়টা আমার পাশে থাকবেন তো কাঠগোলাপ? কাঠগোলাপ শব্দটা শোনা মাত্রই অরণ্যর বুক থেকে মেঘার মাথা তুলে নিল। কাঠগোলাপ নামে যে কেউ শুধু ডাকত রাজ সাহেব। বিচলিত হয়ে মেঘা বলল, আপনার কাঠগোলাপ নাম কার কাছ থেকে শুনছেন মিস্টার অরণ্য? তোমার মনে আছে কাঠগোলাপ? ছোটবেলায় বাগানের সুন্দর ফুলের সাথে মিলে রেখে একটা ছেলে তোমার নাম রেখেছিল। সে ছেলেটার কেউ না, আমি অরণ্য হাসান, তোমার রাজ সাহেব। ছোটবেলায় বাবার সাথে একবার এক ছেলের জন্মদিনে গিয়েছিলাম। তখন আমার বয়স 12 আর ছেলেটার বয়স 15। একটা ছেলে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল। রাজ সাহেব। সে কি মারটাই না দিয়েছিল। রাজ সাহেব নাম ছিল না তার, কিন্তু আমি রাজ সাহেব বলেই ডাকতাম তার হাবভাবের জন্য। এই জন্য কখনো এই নামটা শোনা হয়নি। আমি অনেক খুঁজেছি আপনাকে মেঘা। বাবার সাথে আপনাকে অনেক খুঁজেছি কিন্তু পাইনি। আমি অপেক্ষা করতাম, আল্লাহর কাছে চাইতাম। আজ তিনি আমার মনের কথা শুনেছেন। মেঘা কেঁদে উঠল। অরণ্য নিজের বাহুডোরে জড়িয়ে নিল মেঘাকে। আপনি কাঁদবেন না মেঘা। আপনার চোখের পানি সহ্য করার ক্ষমতা আমার নেই। আপনার হাসি আমার জীবনের এক শান্তিময় সুখ। সময় সত্যি বহমান। একটা মাস কেটে গেল কেমন করে বোঝাই যায়নি। মাঝরাতে হঠাৎ ফোনে রিংটোনে ঘুম ভেঙে যায় মেঘার। ফোন ধরতে অপর পাশ থেকে অস্থির কণ্ঠে অরণ্য বলল, মেঘা, এক্ষুনি বারান্দায় আসুন, আমি আপনাকে দেখব। এতটুকু বলেই ফোন কেটে দিল অরণ্য। মেঘা ঘড়ির দিকে তাকালো। রাত 2:25। আফরিন পাশে নিশ্চিন্তে ঘুমোচ্ছে। মাঝরাতে এ কেমন পাগলামি। এসব ভাবতে ভাবতে বারান্দায় গিয়ে দাঁড়ালো মেঘা। ল্যাম্প পোস্টের আলোয় দেখা গেল নিচে দাঁড়িয়ে আছে অরণ্য। মুচকি হেসে ইশারা করলো ফোন ধরতে। ফোন হাতে নিতেই নরম গলায় অরণ্য বলল,
সরি এত রাতে ঘুম ভাঙানোর জন্য। কি হয়েছে আপনার? এত রাতে এখানে কেন? না তেমন কিছু না, আপনাকে দেখতে ইচ্ছে করছিল তাই চলে এলাম। আসলে আমার কাছে আপনি ডাকটা খুব ভালো লাগে। আমার কাছেও পছন্দ। তবে প্রিয় মানুষকে আপনি বলতে আলাদা একটা অনুভূতি হয়। মেঘা চুপ। অরণ্যর কথার জালে আবারও জড়িয়ে গেল সে। নিচে আসতে পারবেন ম্যাডাম? এত রাতে? আর আমার কাছে হোস্টেলের চাবিও নেই। লুকিয়ে আসেন, আমি অপেক্ষা করছি। কোনো উত্তর না দিয়েই ফোন কেটে দিল অরণ্য। মেঘা অসহায়ভাবে নিচের দিকে তাকিয়ে রইল। তারপর আস্তে আস্তে চোরের মতো ফরিদা আপার রুমের পাশ দিয়ে বের হলো। হোস্টেলে মেয়েরা থাকে বলেই রাতে দরজা লক করা হয় না, তবুও নিজের হোস্টেলেই চোরের মতো চলাফেরা করছে মেঘা। ব্যাপারটা তার কাছে হাস্যকর লাগছিল। হোস্টেলের পেছন দিকের পথ ধরে এগুলোই দেখে অরণ্য দাঁড়িয়ে আছে, হাতে কাঠগোলাপের একগুচ্ছ ফুল। সিনেমার নায়কের মতো হাঁটু গেড়ে বসলো সে। কাঠগোলাপ, আমার জীবনে ভালোবাসা কি তা জানার আগেই তোমাকে ভালোবেসেছিলাম। যখন বোঝার বয়স হলো তখন থেকে তোমাকে মনের মণিকোঠায় রেখেছি। তুমি হারিয়ে গেলে আমি খুঁজেছি, দিন গুনেছি, আল্লাহর কাছে চাইছি। তুমি যখন রাগ করো লাল মুখ দেখে আমি নিজেকে সামলাতে পারি না। বলো কাঠগোলাপ, তুমি কি হবে এই অরণ্যের মেঘা? মেঘা ফুলগুলো হাতে নিল। অরণ্য উঠে দাঁড়িয়ে ধীরে ধীরে তার কানের পাশে চুল গুজে দিল। মুহূর্তেই মেঘা দৌড়ে হোস্টেলের ভেতরে ঢুকে গেল। অরণ্য হেসে উঠল। কয়েকদিন পর ভার্সিটির সামনে দাঁড়িয়ে আছে মেঘা আর অরণ্য। মুখে স্পষ্ট রাগের ছাপ নিয়ে অরণ্য বলল, ওই ছেলেটা কে মেঘা? আমার ক্লাসমেট। ও তোমার হাত ধরেছিল কেন? আমি সিঁড়ি থেকে পড়ে যাচ্ছিলাম, আরহাম না ধরলে পড়ে যেতাম। পড়ে গেলে ভালো হতো। আরহাম তোমাকে ছুঁয়েছে, এটা আমি সহ্য করতে পারি না। মেঘার মুখে হালকা হাসি ফুটল। এই মুহূর্তে হাসির কোনো কারণ নেই, তবু হাসি হাটকে রাখতে পারল না। আপনি কি জেলাস মিস্টার অরণ্য হাসান? অবশ্যই জেলাস, সন্দেহ আছে? কাল তো অর্ধেক বউ বানিয়েই ফেলেছি আপনাকে, বাকি অর্ধেকও শিগগিরই বানাবো। অর্ধেক বিয়ে আবার কিভাবে হলো? আপনি তো কাল প্রপোজ করলেন। ওটাই অর্ধেক বিয়ে, পুরোটা হলে তো বাসর করতে হয় কাঠগোলাপ, তাই এখনো অর্ধেক। লজ্জায় মেঘার মাথা নুয়ে এলো। অরণ্য হেসে বলল, লজ্জা পেলে তোমাকে ভীষণ সুন্দর লাগে, মনে হয় খেয়ে ফেলি। এভাবে বারবার লজ্জা পেও না, আমি নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবো। আপনি ভীষণ অসভ্য অরণ্য। রাতের আকাশে তারারা ঝলমল করছে। বারান্দায় বসে কফির মগ হাতে পরিবেশ উপভোগ করছে আফরিন আর মেঘা। সকাল থেকে নানা গল্পে ব্যস্ত করে রেখেছে আফরিন। মেঘা, অরণ্যকে এখন থেকে কি দুলাভাই বলবো নাকি তোদের বিয়ের পর? আফরিন, তুই কি শুরু করলি বলতো? সকাল থেকে শুরু করেছিস। আজ ভার্সিটি থেকে নাকি তাড়াতাড়ি বের হয়েছিলি? অরণ্য আসছিল আমাকে নিয়ে যাওয়ার জন্য। ইস, আমি মিস করলাম। এমন ঝগড়া থেকে প্রেম আমারও দরকার। কি করলে এমন একজনকে পাওয়া যাবে বলতো? আফরিন, তুই থামবি? তোর ফোনটা দে। কেন? দুলাভাইকে কল করি। এত রাতে কেন? একমাত্র শালি আমাকে কোনো দামই দিচ্ছে না। তুই হাসছিস কেন? তোর ক্রাশ তোর দুলাভাই হয়ে গেছে তাই। তুমি বানাইছো দুলাভাই, এখন তো মজা নিব খালি। হয়, এখন তো মজা নেবা, তাই না? মজা নেওয়ার মতো কাজ হয়েছে, আর মজা নিব না? আর তুই তো সহ্য করতে পারতি না, আবার এক বাচ্চার বাবা, এখন নিজেই প্রেমে করেছিস। ভালোবাসা তো ছোট থেকেই ছিল, কিন্তু জানানোর সুযোগ হয়নি। আচ্ছা ঠিক আছে, এখন বল অবনীর ব্যাপারটা কি? আমি নিজেই এখনো জানি না। অরণ্যর কাছে জিজ্ঞেস কর। করব। এই মেঘা, তোর প্রেমের খুশিতে ফুচকা ট্রিট দিবি কাল। ওকে আমার জানু, কাল আমার পক্ষ থেকে তোমার ফুচকা ট্রিট। আসো, এই খুশিতে একটা চুমু দিই তোমাকে। দুপুরে মেঘা ও বন্ধু বান্ধবরা ফুচকা খেতে এসেছে। হঠাৎ অরণ্য, আপনি? অরণ্যর রাগে চোখ লাল হয়ে আছে। মেঘা, আমার হবু বউ, তোমাদের ফুচকার ট্রিট আজকে আমি দিলাম। মেঘার বর হিসাবে আমি তোমাদের দুলাভাই হই, তাই তো? আর আফরিন, জি। আমি মেঘাকে নিয়ে যাচ্ছি, তুমি সোজা হোস্টেলে চলে যেও। জি। অরণ্য, ছাড়ুন, আমার হাতে ব্যথা লাগছে। তোমার হাতের চেয়ে বেশি ব্যথা আমার মনে লেগেছে, এটা তুমি বুঝছো না? অরণ্য গাড়ি চালাচ্ছেন, মেঘা চুপচাপ বসে আছে। অরণ্য গভীর কণ্ঠে বলল, আরহাম ছেলেটা কি করছিল তোমার সাথে? হঠাৎ করে ফুচকার দোকানে চলে এসেছে,
তাই সবাই বলল আজ মেঘা ফুচকা ট্রিট দিবে। আরহাম তাই বসে পড়ল। বসে পড়লো তাও আবার তোমার পাশে, এটার কোনো কারণ আছে কি? আপনার এমন কাজটা ঠিক হয়নি। আমি তোমাকে আরহামের থেকে দূরে থাকার জন্য বলেছিলাম। আমি কি কাউকে মুখের ওপর বলতে পারবো নাকি আমার থেকে দূরে থাকো? এটা কিভাবে বলা সম্ভব? চুপ থাকো, আমি যা করছি বেশ করছি। আমার জিনিসের উপর কারোর নজর সহ্য হয় না। তাই আপনি এমন ব্যবহার করে ঠিক করেননি। মেঘা চুপ থাকো, আদারওয়াইজ আই উইল কিস ইউ। মেঘার কথা একেবারে বন্ধ হয়ে গেছে। মেঘা অরণ্যর দিক থেকে চোখ নামিয়ে নিল। ভীষণ লজ্জা লাগছে। মানুষটা তাকে এভাবে লজ্জা দেয় কেন? এভাবে লজ্জা দিতে কি খুব ভালো লাগে? মাথার উপর রোদের প্রখরতা, ঘামে ভিজে গেছে শরীরের খুব সস্তা থ্রি পিস। মাসফিল জেলের গেটের বাইরে দাঁড়িয়ে আছে মেঘা। অরণ্যকে ফোন করে বলেছেন খুব দ্রুত অফিসের কাজ শেষ করে আসবে। যানবাহনের শব্দে অতিষ্ঠ জনজীবন। 11:10 অরণ্যের গাড়ি এসে থামলো মাসফিল জেলের গেটের বাইরে। অরণ্য ভিতরে চলে গেল। মেঘা দাঁড়িয়ে আছে বিরক্ত ছাপ মুখে। রক্তিম লাল মুখের ঘাম বারবার মুছতে ব্যস্ত মেঘা। মাসফিল জেলের গেট থেকে বের হয়েছে অরণ্য, আর তার সাথে আছে আকবর মিয়া। মেঘা দৌড়ে এসে জড়িয়ে ধরল বাবাকে। বাবা, মারে, আজ এত বছর পর খোলা আকাশ দেখছি, মুক্ত বাতাস দেখছি, আজ স্বাধীন লাগছে রে মা। আজ বাবার বুকে মাথা রাখছি। আজ আমি খুব খুশি বাবা। আমি জানি তুমি অপরাধী না। অরণ্য বাবা মেয়ের কথা শুনছে। নিজের চোখের পানি মুছে হাসি দিল অরণ্য। আজ অনেকদিন বাবাকে জড়িয়ে ধরে না অরণ্য। বাবার কথা আজ মনে পড়ছে। আকবর মিয়া মেয়ের হাত ধরলেন। মেঘার ছোটবেলার দিনের কথা মনে পড়ল, যখন বাবা হাত ধরে স্কুলে দিয়ে আসতেন। আকবর মিয়া অরণ্যের দিকে তাকালেন। মাথা থেকে পা পর্যন্ত দেখে মেঘার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, ছেলেটা কে মেঘ? অরণ্য হাসান, তুমি যেই আঙ্কেলের অফিসে চাকরি করেছিলে তার একমাত্র ছেলে। অরণ্য, তুমি? তোমার বাবা বেঁচে আছেন? জি না আঙ্কেল। বাবা, আমি আপনাকে অনেক খোঁজার চেষ্টা করছি, মেঘাকেও অনেক খোঁজার চেষ্টা করছি, কিন্তু পাইনি। তোমার বাবা খুব ভালো মানুষ ছিলেন। আমার আর তার সম্পর্ক বন্ধুর মতো ছিল। আমাকে যে পুলিশ গ্রেফতার করেছিল তারা আমাকেও এই শহরের বাইরে নিয়ে গিয়েছিল কিছুদিনের জন্যে, যাতে কেউ খুঁজে না পাই। এতে অবশ্যই আমার শালকের হাত ছিল। আমি তাদের শাস্তি দিতে চাই, তাদের অন্যায়ের শাস্তি। থাক না, কি দরকার? এই শহরের মানুষগুলো শুধু টাকা চেনে, টাকায় মানুষ বিক্রি হয়। এখন চলো ফেরা যাক। আমি আপনার আর মেঘার জন্য আমাদের বাড়িতে থাকার ব্যবস্থা আগে থেকেই করছি, কোনো সমস্যা হবে না। মায়ের মতোই কাজ করছি, আর আমি সব কিছু মাকে বলছি। তুমি যা করছো তার উপকার আমি কিভাবে শোধ করব জানি না। এভাবে বলবেন না আঙ্কেল, আমি আপনার ছেলের মতো। জীবনটা খুব সংক্ষিপ্ত, কিন্তু এই সংক্ষিপ্ত জীবনে কত রকমের বিচিত্র ঘটনা ঘটে। বাবা বাড়ি যায়, তারপর সব হবে। শুভেচ্ছা কুটিরের দিকে গাড়ি ছুটে চলেছে। মেঘা আফরিনকে কল করে আসতে বলেছে অরণ্যদের বাসায়। অবনী কল করছে বারবার। অবনীকে বলা হয়েছে বাসায় এক নতুন অতিথি আসবে। অবনীকে বলা হয়েছে তার ম্যাম আর ম্যামের বাবা এখানে থাকবে। মেঘা অবনীকে যত্ন সহকারে পড়ায়। সামনের মাসে অবনীর পরীক্ষা। অরণ্য অবশ্য অবনীকে সবকিছু জানানোর কথা বলছে, কিন্তু মেঘা বারণ করেছে। আপাতত জানানোর দরকার নেই। অবনী, তোমার দাদিকে ডেকে নিয়ে আসো। ঠিক আছে। ড্রয়িং রুমে বসে আছে মেঘা আর আকবর মিয়া। অরণ্য মায়ের সাথে মেঘার খুব বেশি কথা হয়নি। তিনি সবসময় নিজের রুমের ভিতর থাকেন। কিছুক্ষণের মধ্যে অরণ্যের মা মেঘা আর আকবর মিয়ার মাঝে এসে উপস্থিত হন। মেঘা সালাম দিল ওনাকে। প্রতি উত্তরে সেও দিলেন। তারপর মিষ্টি কণ্ঠে বললেন, কেমন আছো মেঘা? জি আলহামদুলিল্লাহ, ভালো। আলহামদুলিল্লাহ। তোমার বাবাকে আজ অনেক বছর পর দেখলাম। আমি সব কিছু শুনেছি। অনেক দূর থেকে এসেছেও। রেস্ট নেওয়ার বেশি দরকার, কিন্তু আমি কিছু বলতে চাই সবাইকে। অবনী তুমি ভিতরে যাও, বড়দের কথার মাঝে থাকতে নেই। অবনী নিজের রুমের দিকে পা বাড়ালো। দেখো আকবর, তোমার মেয়ের সাথে অরণ্যের বিয়ে দিতে চাই। আপা, এতে আমার কোনো আপত্তি নেই। আমার মেয়ে তো কপাল ভালো। কিন্তু একটা কথা। জি আপা। দেখুন আকবর ভাই আর মেঘা, তোমাকেও বলছি, অবনী মেয়েটিকে অরণ্য খুব ভালোবাসে। আর অবনী অরণ্যের মেয়ে। অবনী এ বাড়ির আসার পিছনে অনেক বড় রহস্য আছে। এটা নিয়ে এখন কথা বলার সময় না। মেঘার অবনীকে সহ
অন্যের বিয়ে করতে রাজি। মেঘা বাবার দিকে তাকালো। মেঘার বাবার মুখে চিন্তার ছাপ। অবনীর কথাটা হয়তো সহজভাবে মানতে পারেনি আকবর মিয়া। অরণ্য, তোমাকে বলছি, তুমি আকবর মিয়ার রুমে নিয়ে যাও। মেঘার সাথে আমার কিছু কথা আছে। ঠিক আছে। অরণ্য আকবর মিয়াকে নিয়ে সিঁড়ি থেকে উপরের দিকে পা বাড়ালো। অরণ্য মায়ের সামনে গুটিসুটি হয়ে বসে আছে মেঘা। আমার ছেলে কেমন তা তো এতদিনই জেনে গিয়েছে নিশ্চয়। ও যেটা চায় সেটা ওর চাই। সেটার জন্য যা করা লাগবে সে করতে রাজি। অরণ্য তোমাকে খুব ভালোবাসে। মেঘা শুনছে। তোমাকে যে সব ভালোবাসে ঠিক অবনীকেও ভালোবাসি। আমি কখনোই অবনীকে বাড়িতে রাখতে চাইনি, কিন্তু অরণ্যের জন্য রাখতে হয়েছে। অবনী কখনোই ওর মায়ের ভালোবাসা পায়নি। মায়ের ভালোবাসা কি জানে না। মেয়েটার ওপর রাগ হয়েছে ঠিক, কিন্তু আমি মেয়েটির ক্ষতি চাইনি। আশা করি আমি যা বলছি বুঝতে পারছো। জি। অরণ্যর মা চলে গেলেন। মেঘা সোফায় বসে আছে। বাবার মতামত কি হবে? অবনীকে মা হিসেবে মানবে? কথাগুলো ভেবে মাথা ঘুরছে মেঘার। আজ সাইকোলজি বিভাগের প্রথম পরীক্ষা শেষ হয়েছে। অরণ্য মেঘাকে নিয়ে গেছে। আফরিনকেও যাওয়ার জন্য বলেছে বেশ কয়েকবার, কিন্তু টিউশন থাকায় যাওয়া হয়নি। পরীক্ষা শেষ করে হোস্টেলে ফিরে যাচ্ছিল আফরিন। সূর্য পশ্চিম আকাশে হেলে পড়েছে। হঠাৎ পুরুষালী কণ্ঠে পিছন ফিরে তাকায় আফরিন। এই যে মিস, শুনছেন? অপরিচিত আবার পরিচিত কণ্ঠ মনে হচ্ছে আফরিনের। খয়েরি রঙের শার্ট পরা সুদর্শন শাওন ভাইয়া খুব দ্রুত এগিয়ে এলো। আফরিনের পাশে এসে দাঁড়ালো। শাওনের ছোট বোন শিলাকে টিউশন করায় আফরিন। মিষ্টি হাসি বজায় রেখে বলল, পরীক্ষা কেমন হলো আপনার শুনে? জি ভালো। আপনি এই সময় এখানে কেন? আমি সামনেই থাকি, আর আপনার সাথে দেখা হয়ে যায়। স্ট্রেঞ্জ, ভেরি স্ট্রেঞ্জ। আমার পরীক্ষা আপনি কিভাবে জানলেন? আম্মু বাসায় বলেছিল আপনার পরীক্ষা, আজ নাকি দেরি করে আসবেন। জি, আজ যেতে দেরি হবে, তাই আন্টিকে আগে থেকেই বলে রেখেছি। বাহ, আপনি যেন কোন ডিপার্টমেন্টের স্টুডেন্ট? সাইকোলজি। বাহ, তবে তো মানুষের ভেতরের তথ্য বোঝার বিশেষ ক্ষমতা আপনার আছে, তাই না? হ্যাঁ আছে। বলুন, আপনার কি কথা বলে দিতে হবে? আমার সাথে কেন আপনার বারবার দেখা হয়? আপনার আমার জন্য ভবিষ্যতে খুব বড় কিছু ঘটতে চলেছে। বাহ, উত্তর সঠিক। আমি এখন আসি ভাইয়া, আমার দেরি হচ্ছে। যাওয়ার খুব তাড়া, তবে একটা কথা শুনে যান। জি বলুন। আমার মায়ের আপনাকে পছন্দ হয়েছে। সন্ধেবেলা কী সব কথা বলছেন? আর কেন, মজা করছেন? সত্যি এটা? মিথ্যে এটা। আচ্ছা, সময় বলে দিবে। আর কিছু বলবেন মিস্টার? আপনাকে আমার ভালো লাগে, সেটা জানেন? এটাও মিথ্যা। এটা সত্যি। তা না হলে এইভাবে আপনার পিছু নিতাম? বলুন। সে তো হঠাৎ করে দেখা হয়েছে। আমি আজ আসি, আমার দেরি হয়েছে। আপনার সাইকোলজি আপনাকে অনুভূতি বোঝার ক্ষমতা দেয়নি মিস আফরিন। আফরিন হাসতে হাসতে বলল, আপনার আমাকে নিয়ে এসব চিন্তা করার নিতান্তই বোকামি শাওন ভাইয়া। আফরিন আর এক মুহূর্তও দাঁড়ালো না, হাঁটতে শুরু করলো। শাওন ভাইকে আজ অচেনা লাগছে। কথাবার্তাগুলো বড্ড অদ্ভুত। শাওন ভাইয়া, কি তবে সত্যি? আরে আফরিন, তুই কি সব ভাবছিস? চুপচাপ বাসায় যা। অবনীর ঠিক সামনে বসে আছে অরণ্য। অবনী মাথা নিচু করে বসে আছে। অরণ্য ভেবে পাচ্ছে না কিভাবে সবটা অবনীকে বলবে। সবকিছু জানার পর অবনী কি বলবে। অবনী, আমি একটা খুব গুরুত্বপূর্ণ কথা তোমাকে বলতে চাই। জি বাবা বলো। আমি তোমার ম্যাম মেঘাকে বিয়ে করতে চাই। আমি তোমার মত জানতে চাই। দেখো, আমি ছোট থেকে তোমার কোনো কিছু অপূর্ণ রাখিনি। আর তোমার দাদু কেন তোমাকে অপছন্দ করে এটা তুমি নিশ্চয়ই জানো। জি জানি। আমি চাই আমার অবর্তমানে এই বাড়িতে কেউ আসুক, তোমাকে মায়ের ভালোবাসা দিয়ে তোমার জীবন পরিপূর্ণ করুক। তোমার কি আমাদের বিয়েতে আপত্তি আছে? বাবা, ছোট থেকে মায়ের ভালোবাসা কি আমি জানতাম না। স্কুলে যখন সবার মায়েরা আসতো তখন আমার খুব কষ্ট হতো। আমি মায়ের কথা চিন্তা করতাম।
মিস মেঘা ম্যাম আমাকে যথেষ্ট ভালোবাসেন। তোমাদের বিয়েতে আমার কোনো আপত্তি নেই। আমার মায়ের আসনে আমি মিস মেঘা ম্যামকে দেখতে চাই। আলহামদুলিল্লাহ, আমি তোমার কাছ থেকে এমন উত্তর আশা করছি অবনী। শুভেচ্ছা বাবা। ধন্যবাদ আমার রাজকন্যা। ঘড়ির কাঁটায় রাত 9:45। আকবর মিয়া জানালার ধারে দাঁড়িয়ে আছে। মেঘা দরজায় নক করলো। বাবা আসবো? হ্যাঁ আই। তুমি আমাকে এখন রুমে আসতে বললে কেন? দরকার ছিল? হ্যাঁ, কিছু দরকারি কথা ছিল। এখানে বসো আমার পাশে। হ্যাঁ বাবা বলো। দেখ মা, অরণ্য ছেলেটা তোর জন্য পারফেক্ট একজন, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু একটা মেয়ে আছে, তাও এত বড়। বাবা অবনীকে নিয়ে এইভাবে বলো না। অরণ্য অবনীকে খুব ভালোবাসে, আর আমি অবনীকে ভালোবাসি, স্নেহ করি। তাই বলে এক বাচ্চা সহ বিয়ে? বাবা তুমি আমাকে সুখে দেখতে চাও? হ্যাঁ মা, আমি চাই তুই খুশি থাক। অবনীকে নিয়ে তোমার আপত্তি আমি জানি, কিন্তু বাবা ছোটবেলায় ওর নিজের বাবা মাকে হারিয়েছি। মায়ের ভালোবাসা কি ওই মেয়েটি জানে না? আমি চাই মায়ের ভালো দিতে, ওর জীবন খুশিতে ভরিয়ে দিতে। আমি সব হারিয়েছি, কিন্তু অবনীর সাথে এমন হোক তুমি নিশ্চয়ই চাও না? তোর কথা আমি বুঝতে পারছি মেঘ, আমার আর কোনো আপত্তি নেই। আমি এই বিয়েতে রাজি। আমি কাল আনোয়ারার আপার সাথে তোদের বিয়ের নিয়ে কথা বলবো। আচ্ছা বাবা, এখন ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে। আজ 1 সপ্তাহ হতে চলল ব্যবসায়ের কাজে বাইরে অরণ্য। দিনে অবশ্য অনেকবার কল দিয়ে খোঁজ খবর নেন। এত কিছু ভাবতে ভাবতে কল করে বসলো মেঘা। আপনি এত পাষণ্ড কেন অরণ্য? আমার কথা মনে পড়ে না আপনার? কি হয়েছে? আপনি কবে আসবেন? পরশুদিন চলে আসবো। পরশুদিন কেন? আপনার তো কালকে আসার কথা। কাজটা এখনো শেষ হয়নি। আমি কিচ্ছু জানি না, আপনি কালকেই আসবেন। আসবেন মানে আসবেন। দেখো মেঘা, কাজটা হাত থেকে বেরিয়ে গেলে কোম্পানির বড় ক্ষতি হবে। কাজটা শেষ করে চলে আসবো। বাই দ্য ওয়ে, আমাকে মিস করছেন নাকি মিস মেঘা? ভীষণ। কথাটা বলেই জিভ কাটলো মেঘা। এদিকে মেঘার কথা শুনে অরণ্য কাঁদতে কাঁদতে শেষ। আর ইউ সিরিয়াস? অবশ্যই। তুমি তো দেখি রোমান্টিক হয়ে গেছো মেঘা। আফটার অল বিয়ে আমাদের হবে। কাজ থেকে ফিরেই বিয়ের ডেট। আর একটু ধৈর্য ধরো কাঠগোলাপ। আপাতত বাসর রাতে কেমন কাটাবে চিন্তা করো। চট করে কলটা কেটে দিল মেঘা। এসব কথা কেউ বলে? অসভ্য লোক। তপ্ত দুপুরে ঘামে ভিজে একাকার আফরিন। কি মারাত্মক রোদ উঠেছে। রিকশার জন্য রাস্তায় বাম পাশে অপেক্ষারত আফরিন। সাদা শার্ট গায়ে। হঠাৎ উদয় হলো শাওন। আফরিন ব্রুকুচকে তাকিয়ে দেখল শাওন আফরিনের পাশে এসে দাঁড়ালো। মিষ্টি একটা হাসি দিয়ে বলল, মিস আফরিন, রোদ বোধহয় আপনাকে বেশি উত্তপ্ত করতেছে। হ্যাঁ, বেশি উত্তপ্ত করেছে। আজও দেখা কি স্ট্রেঞ্জ। ভেরি স্ট্রেঞ্জ। আপনি কি আজও কোনো কাজে এদিকে যাচ্ছেন? বাহ, আপনি কিভাবে বুঝলেন? দেখা হলে এটাই তো বলেন। আপনার জন্য একটা জিনিস এনেছি মিস আফরিন। কি জিনিস? শাওন পকেট থেকে বেলি ফুল নিয়ে আফরিনের দিকে এগিয়েছিল। আফরিন 2 মিনিট ফুলগুলোর দিকে তাকিয়ে রইল। পরক্ষণে কিছু না বলে হাঁটতে শুরু করলো। তারপর পিছন ফিরে তাকিয়ে বলল, কিছু মনে করবেন না, সবার জন্য ফুল না। ঘুমে আচ্ছন্ন গোটা শহর। ধীর পায়ে ছাদে এসে দাঁড়ালো মেঘা। কি সুন্দর বাতাস, মনটা জুড়িয়ে যাচ্ছে। ল্যাম্পপোস্টের লাইটের নিচে ঘুমিয়ে আছে একটা কুকুর। অরণ্য ফিরেছে আজ বিকেলে। সন্ধ্যায় বিয়ের সব কথা পাকা করা হয়েছে। অবনীও রাজি। মেঘা অশ্রু দেখেছে অবনীর কিশোরী মেয়েটির চোখে। মায়ের জন্য ভালোবাসার অশ্রু। সামনের সপ্তাহের বিয়ে তারিখ ঠিক করা হয়েছে। মেঘার আজ আনন্দের দিন। আল্লাহ দুঃখের পর সুখ দেন। ফোনের স্ক্রিনে ভেসে উঠল অরণ্যর নাম। কাপা হাতে কলটা রিসিভ করলো মেঘা। দ্রুত নিচে আসো, আমি অপেক্ষা করছি। কলটায় কেটে গেল। মেঘা হতবাক হয়ে আছে। হুট করে নিচে যাওয়ার কোনো মানেই নেই। ধীর পায়ে সিঁড়ি থেকে নেমে বাড়ির মেন গেটের দিকে এগিয়ে গেল মেঘা। হঠাৎ করে ঠান্ডা হাতের স্পর্শে কেঁপে উঠল মেঘা। কাপা কাপা কণ্ঠে বলল, আপনি? চলো, আজ তোমার সাথে শহর ঘুরব। বাসায় কেউ যদি জানে আপনি আমার বাসায় নেই, খুব সমস্যা হবে। আর বিশেষ করে আপনার মায়ের কানে যদি যায়, তিনি আমাকে মেরে দিবেন। সবাই ঘুমিয়ে আছে, তুমি চলো, কেউ ঠিক পাবে না। অরণ্য কথা শুনলেন না। হাঁটতে হাঁটতে বড় রাস্তা পেরিয়ে দাঁড়িয়ে আছে অরণ্যর গাড়ি। দুজনেই গাড়িতে উঠে বসলো। নিস্তব্ধ রাস্তা। হুড়মুড় করে বাতাস শুয়ে দিয়ে যাচ্ছে আদুরে ভাবে। আকাশের উপর থালার মতো চাঁদ।
গাড়ি যখন আছে তখন হাঁটিয়ে কেন নিয়ে এসেছেন? আর গাড়ি এত দূরে রেখে আপনি হেঁটে বাসায় গিয়েছেন? তোমার পাশাপাশি হাঁটতে ভালো লাগে। আপনি তো ঘুমিয়েছিলেন। তুমি কিভাবে জানলে? না মানে ওই আমি আপনার রুমে উকি দিয়েছিলাম। এভাবে লুকিয়ে লুকিয়ে আমার রুমে যাওয়া আসার দরকার নেই। আর কিছুদিন পর তো এক রুমে থাকবো, তারপর এক বেডে তুমি আমি। মেঘা অরণ্যের মুখ চেপে ধরল, বড় বড় চোখে তাকালো। লজ্জায় মরে যেতে ইচ্ছা করছে ওর। লোকটা ভীষণ অসভ্য হয়ে যাচ্ছে। আপনি আমাকে লজ্জা দিয়ে মারতে চান? ভালোবাসা দিয়ে মারতে চাই, আর তুমি সেই ভালোবাসায় মরতে বাধ্য। বিলাসবহুল এক ফ্ল্যাটের ডাইনিং রুমে রাতের খাবারের আয়োজন। বেশ তৃপ্তি নিয়ে আহার করছে শাওন। শাওন খেতে খেতে তার মা অরিন খাতুনের দিকে তাকিয়ে বলল, মা, তোমাদের কিছু বলার ছিল। কি কথা? আমি আফরিনকে পছন্দ করি। আমি আফরিনকে বিয়ে করতে চাই। অসম্ভব। এমন অনাথ মেয়েকে আমি আমার বাড়ির বউ করব না। আমি এর থেকে ভালো মেয়ে দেখে তোমার বিয়ে দেবো। আমি রাজি না তোমার এই প্রস্তাবে। আমি রাজি মা, সেটা কি যথেষ্ট না? কারণ বিয়ে তো আমি করব। কথাটা বলে উঠে দাঁড়ালো শাওন। বাহিরে তখন তুমুল বৃষ্টি। শাওনের ছোট বোন ভাইয়া ভাইয়া বলছে, থামানোর চেষ্টা করলো, অথচ সে একটুও দাঁড়ালো না। ঠান্ডা মানুষ রেগে গেলে এই একটা ঝামেলা। বৃষ্টির মৌসুম বলে রাতে মেঘা আর আফরিন খিচুড়ির আয়োজন করেছে। অবনীও তাদের পিছু পিছু রান্নাঘরে ঘুরছে। মেয়েটি মনোযোগ দিয়ে রান্না দেখছে। আনোয়ারা বেগম আর আকবর মিয়া চায়ের কাপে চুমুক দিয়ে বিয়ের কথাবার্তা বলছেন। ফোনে টুংটাং মেসেজে আনাগোনা। আফরিনের সেদিকে খেয়াল নেই, সে রান্নার কাজে অতি ব্যস্ত। দ্রুত গাড়ি এসে থামলো শুভেচ্ছা কুটিরের সামনে। হাতে ছাতা নিয়ে বাড়ির পথে পা বাড়ালো অরণ্য। হঠাৎ চোখে পড়ল বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা সুদর্শন যুবকটির দিকে। ছাতা হাতে এগিয়ে গেল ছেলেটার দিকে, গম্ভীর কণ্ঠে বলল, আপনি ম্যানেজার হাকিম আলীর ছেলে শাওন না? শাওন এতক্ষণে ভিজে একাকার। সামনের পুরুষটির মুখে হুট করে নিজের নাম শুনে সে বেশ চমকে তাকালো। হ্যাঁ, আমি শাওন। আপনাকে তো ঠিক চিনলাম না। চেনার কথাও না, তা এত রাতে এখানে কি? কি বলবে ভেবে না পেয়ে কতক্ষণ আমতা আমতা করলো। একটা কাজে এসেছিলাম, বৃষ্টিতে ভিজে মন চাইছে তাই দাঁড়িয়ে আছি। কথাগুলো আশ্চর্য লাগছে অরণ্যর কাছে। মৃদু হাসি দিয়ে বলল, এত জায়গা রেখে সোজা আমার বাড়ির সামনে দাঁড়িয়ে পড়লেন? শাওন অবাক হলো। মাথা নিচু করে এখনো বৃষ্টিতে ভিজছে। অরণ্য মাথা থেকে পা পর্যন্ত দেখে বলল, আপনি তো সম্পূর্ণ ভিজে গেছেন। চলুন আমার বাড়িতে, খাওয়া দাওয়া করে একেবারে কাল সকালে ফিরবেন। শাওন অবাক কণ্ঠে বলল, দরকার নেই, আমি চলে যাচ্ছি। এসে যখন পড়েছেন চলুন। আচ্ছা চলুন। কলিং বেল চাপ পড়লো দুবার। দরজা খুলল অবনী। মাথার দুপাশে বিনি করা চুল। অপলক ভাবে শাওনের দিকে তাকিয়ে আছে। শাওন উকিয়ে দিল আফরিনকে দেখা যায় কিনা। আফরিন তো রিক্সা চালককে এ বাড়ির ঠিকানা বলেছিল। এই কথা স্পষ্ট শুনেছে শাওন। অবনী, দ্রুত তোয়ালে নিয়ে আসো। জি বাবা। অরণ্য ভিতরে ঢুকে সোফায় বসে পড়ল। শাওনও এখনো দাঁড়িয়ে আছে। ভেজা শরীর থেকে পানি পড়ছে অনবরত। অরণ্য ডাকলো পাশে বসতে বলল। শাওন শূন্য না ঠাই দাঁড়িয়ে আছে। মেঘা, 2 গ্লাস পানি দাও। মেঘার হাতে কাজ। খিচুড়ির সাথে বেগুন ভাজা আর ডিম ভাজা রান্নার কাজ করছে মেঘা। আফরিন পানি এগিয়ে দিল। আফরিন ঘরের দিকে যেতেই লক্ষ্য করলো শাওন ভাইয়া দাঁড়িয়ে আছে। অবনী তোয়ালে এগিয়ে দিচ্ছে হাতে। নির্বিকার হয়ে তাকিয়ে দেখছে আফরিন। কিছু বলতে গিয়েও বলল না, সোজা রান্নাঘরে চলে গেল। রাতে খাওয়া দাওয়া শেষ করে সকলে রুমে চলে গেল। বৃষ্টির টপ টপ শব্দ আর শোনা যাচ্ছে না। সারাদিনের কাঠফাটা রোদের পর সুন্দর এক বৃষ্টি পরিবেশ শীতল করছে। আফরিনের বিরক্তি লাগছে শাওন ভাইয়া এমন আচরণ বিরক্তিময় করেছে তাই জীবন। লোকটা এবারই পর্যন্ত চলে এসেছে। অরণ্য ভাইয়ার সামনে যে আফরিন নামটা বলেনি এটাই তার সৌভাগ্য। শাওনের SMS এসেছে একটু আগে ছাদে যেতে বলেছে। আফরিন বিরক্ত হয়ে পা বাড়ালো ছাদের দিকে। ছাদে বেলি ফুলের গাছ। গাছটা মেঘা লাগিয়েছে। গাছে ফুল ফুটছে আর তার গন্ধ মোমো পড়ছে সারা ছাদে। ছাদের কোণে দাঁড়িয়ে আছে শাওন। আফরিন এগিয়ে গেল। বিরক্ত এবং অবাক কণ্ঠে সে প্রশ্ন করলো, আপনি এখানে কি করছেন? আপনাকে দেখতে এসেছি। আপনি আমাকে দেখতে নিজের বাড়ি থেকে এখানে এসেছেন? আমার প্রতি কি আপনার একটু মায়া হয় না? না, হয় না। তাহলে এখন এখান থেকে যান।
আমার ভালোবাসার প্রতি যার দয়া নেই তার যেন আমার প্রতিও কোনো করুণা না হয়। কি করছেন? টিনেজারের মতো আচরণ করবেন না। ভালোবাসা পাওয়ার জন্য আমি টিনেজার হতে রাজি। আমার এসব পছন্দ না কিন্তু। তাহলে চলুন বিয়ে করি। কি? আমার আপনাকেই চাই। আমাকে চান? কেন চাইবেন? ভালো লাগে বলে? না, ভালোবাসি বলে। সকালের এক ফালি রোদের আলো বুকে পড়তেই মেঘা উঠে বসালো। হঠাৎ অরণ্যকে রুমে দেখে অবাক হয়ে তাকালো। অরণ্য মৃদু হাসলো। মেঘা চোখ ছোট ছোট করে বলল, আপনি এখানে কি করছেন? তোমাকে একটা কথা বলতে এসেছিলাম। এসে দেখি আমার কাঠগোলাপ কি সুন্দর ঘুমাচ্ছে, তাই আর ডাক দিলাম না। কাঠগোলাপকে দেখছিলাম। আপনি কিশোর বয়সের প্রেমের মতো কথা বলেন। বাহ, বেশ কথা বলছো তো। চলো কিশোর বয়সের মতো প্রেম করি। কিছুদিন পর বিয়ে আর আপনার প্রেম করার ইচ্ছা? আমার ইচ্ছা ছিল প্রেম করার, কিন্তু আমি তো তোমার মায়ায় আটকে গেছি। আর এই মায়া সারা জীবনের মায়া। আমার মনের ছোট ঘরে এই মায়া কন্যার স্থান। সকাল সকাল রোমান্টিক কথা বলতে এসেছেন? অরণ্য ঝুঁকে এলো। মেঘা চোখ বন্ধ করলো। অরণ্য হাসলো, পরক্ষণেই বলল, রোমান্টিকতা তো মাত্র শুরু। আর আমি কি অন্য কাউকে বলছি? আমার হবু বউকে বলছি। কিছুক্ষণ পর মেঘা মুখ খুলল। অবনীর পরিচয় কি? আজ থেকে অনেক বছর আগে অবনী তখন ছোট। অবনীর মা আমাদের বাসায় কাজ করতেন। একদিন হঠাৎ বাসায় সিলিন্ডার বাস্ট করে। অবনীর মা তখন রান্নাঘরেই ছিলেন। শরীরের প্রায় 90% পুড়ে যায় ওনার। অরণ্য কথাগুলো বলতে বলতে ওর চোখ দিয়ে পানি পড়তে থাকে। উনি মারা যাওয়ার আগে ওর দায়িত্ব আমাকে দিয়ে গেছেন। অবনী আমার আমানত মেঘা, তুমি ওকে মায়ের মতো আগলে রেখো। রাখবো। বহু প্রতীক্ষিত পড়া সেই দিন বধূ বেশে বসে আছে মেঘা। আনোয়ারা বেগম আলমারি থেকে একজোড়া সোনার বালা মেঘার হাতে পরিয়ে দিলেন। বালা জোড়া অরণ্যের মরহুম দাদিচানের। আকাশ এখন নিকট সাদার। আবহাওয়ায় কেমন যেন গুমোট ভাব। মেঘা এখন বসে আছে অরণ্যের সাজানো রুমে। ফুল দিয়ে সুন্দর করে পরিপাটি করা। আফরিন একটু আগেই বসিয়ে দিয়ে গিয়েছে। বিয়ে পড়ানোর পুরোটাও সময়টাই মেঘা কেটে গিয়েছিল ঘরে। যেন বিশ্বাস হচ্ছিল না পার্থিব কোনো কিছু। কোমল বলার সময় গলার স্বর কোমল হয়ে এসেছিল, তবে সে পেরেছিল। পরিশেষে তাকিয়েছিল অরণ্যের দিকে। সে নিতান্তই চুপচাপ। পাঞ্জাবি পাগড়ি পরা বরবেশে তাকে যেন লাগছে অতুলনীয়। মুখে প্রশান্তির ছটা। বিয়ের পর্ব সারার পর মিষ্টি মুখ করা হলো সবার। আমার মেয়েটা কেমন তা তো জানোই, একটু আগোছালো, তবে আগলে রাখতে জানলে খুব সুন্দর করে গড়ে তুলবে তোমাদের সংসার। ওকে সামলে রাখতে পারবে তো? অরণ্য শক্ত করে মেঘার রাঙা হাত আঁকড়ে ধরল। আপনার অগোছালো মেয়েকে সামলে রাখার দায়িত্ব আমার। বাবা, সে কাছে আপনার রাজকন্যা আর আমার কাছে আমার রানী। দুশ্চিন্তা করবেন না। মেঘা জড়িয়ে ধরেছিল আফরিনকে, বলেছিল, খবরদার উল্টাপাল্টা কাজ করবি না। শাওন ভাইয়ার কথা আমি জানি, এরপর তোর বিয়ের ব্যবস্থা করব। মেঘার কথায় শুধু হেসেছিল আফরিন। হঠাৎ দরজা খোলার আওয়াজে ধ্যান কাটল মেঘার। অরণ্য এসে পড়েছে, মুখে শান্ত স্নিগ্ধ ভাব। হঠাৎ কানে ফিসফিস করে বলল, এবার খুশি না আমায় কাছে পেয়ে? আর দূরে থাকতে হবে না। মেঘা লজ্জায় রাঙা হলো। অরণ্য কোমল কণ্ঠে বলল, মেঘা। চলুন। বারান্দায় মুখোমুখি দাঁড়িয়ে আছে দুজনে। মেঘার মুখ লাল। অরণ্য কাছে এসে দাঁড়ালো। গাছ থেকে ফুলের ঘ্রাণ আসছে, অসাধারণ অথচ মাতাল করা সেই ঘ্রাণ। অরণ্য হাত বাড়ালো, বলল, বুকে আসো মেঘা। আজ রাতটা তোমায় বুকে জড়িয়ে কাটাবো। আজ সবাই জেনে যাক আমার বুকে আঁকড়ে থাকা মেঘা কেবলমাত্র অরণ্যের মেঘা।